সে প্রথম প্রেম আমার রূপঞ্জনা পর্ব ৬৬ লেখিকা মেহেরুন্নিসা মিমি। বহু প্রতীক্ষার পর আজ অরণ্যগ্রামের উদ্দেশ্যে বের হয়েছে রূপজাবির। প্রথমবার যখন গিয়েছিল সেদিনের কথা স্মরণ করে আজও শাড়ি পরেছে রূপ। ওর মনে জাবিরের নজর কাড়া যে উদ্দেশ্য ছিল সেটা শতভাগ পূর্ণ হয়েছে। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে নানান কথার বাহানায় ঘন ঘন তাকাচ্ছে জাবির। দু একবার বুকের ওপর হাতও ঘষেছে। ব্যথাটাতা হচ্ছে কিনা কে জানে। নিজের ভাবনায় নিজে ফিক করে হেসে ফেলল রূপ। ওকে হাসতে দেখে চিন্তিত চোখে তাকিয়ে শার্টের একটা বোতাম খুলল জাবির। কালো শার্টের ভেতর কালো শর্ট টি শার্টের ফাঁকগুলো অল্প বিস্তর পশমগুলো উকি দিচ্ছে। তা দেখে সামান্য গলা ঝেড়ে চোখ সরিয়ে নিল রূপ। কি দিনকাল এলো! নিজের স্বামীকে দেখতেই কিনা এত লজ্জা লাগছে আজ, তাও কিনা ৬ বছরের একটা বাচ্চা থাকা সত্ত্বেও। অনেকক্ষণ যাবৎ জাবির চুপ করে আছে দেখে রূপ হঠাৎ বলল, বজ্রপাত টস্ত্রপাত হচ্ছে নাকি কোথাও? জাবির সানগ্লাসটা চোখ থেকে খুলে তাকালো রূপের দিকে। তারপর একবার বাইরে তাকিয়ে ঝকঝকা আকাশটা দেখে নিল। এরপর আবার রূপের দিকে ফিরে ওর কপাল স্পর্শ করল সে। ভ্রু কুচকে রেখে বিড়বিড় করল, শরীর তো ঠিকই লাগছে। রূপ ঠোঁট টিপে হেসে ফেলল। তারপর আবার গম্ভীর মুখ করে বলল, থান্ডার স্টর্ম হচ্ছে শুনতে পাচ্ছেন না? আমি তো পাচ্ছি। সন্ধিয়ান চোখে তাকিয়ে রূপকে মিটিমিটি হাসতে দেখে আবার রাস্তায় নজর দিল জাবির। মিনিটখানেক পর তার কুচকানো ভ্রুজোড়া সমান্তরাল হল। একটু ঠোঁট কামড়ে রেখে পরক্ষণে মুচকি হেসে বলল, এতই যখন শুনতে পাচ্ছ তাহলে থামিয়ে দাও বিধ্বংসী সে বজ্রপাত। এই বলে আচমকাই গাড়ি থামালো জাবির। স্টিয়ারিংয়ে এক হাত রেখে অন্য হাতে রূপের হাত ধরে কাছে টেনে বলল, নয়তো এই বজ্রপাতে আজ ছারখার হয়ে যাব আমিও, তুমিও। সারাক্ষণ বউ বউ দাবি করে চেঁচাও। সো কিস মি রাইট নাও। জাবির গালে এগিয়ে দিতে এতক্ষণের আটকে রাখা অট্টহাসিতে ফেটে পড়ল রূপ। হাসতে হাসতে জাবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ড্রাইভ করুন, পিছনের গাড়ি সিগন্যাল দিচ্ছে। জাবির হতাশার ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করল, শিট। তারপর আবার গাড়ি চালানোতে মনোযোগ দিয়ে বলল, নিবিড় কাঁদবে তোমার জন্য। রূপ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। মুখ ফিরিয়ে একটু হেসে বলল, মনে হয় না। আমি তো ওকে আনতেই চেয়েছিলাম, কিন্তু মা আর খালামণি এমনভাবে ওকে ম্যানিপুলেট করে রেখে দিল। বাবা, তারা চাচ্ছিলেন আমরা একান্তে সময় কাটাই, রাইট? রূপ হেসে বলল, রাইট। বহু সাধনার পর আবারও জাবিরকে সাথে নিয়ে অরণ্যগ্রাম আসতে পেরেছে রূপ। তবে ওর মনটা বেশ খারাপ হয়ে আছে, কারণ এবার কিছু পরিবর্তন দেখা যাচ্ছে এখানে। কিছু আধুনিকতা যোগ হয়েছে রিসর্টের আনাচে কানাচে। গাছপালাগুলো ছেটে ফেলায় আগে সে প্রাকৃতিক পরিবেশটাও তেমন পাওয়া গেল না। তবে যতটুকু আছে সেটার সৌন্দর্যও কমতি নেই। রূপজাবির এবার বিপরীত দিকের একটা কটেজ টেয়েছে। ঘাসে আবৃত খোলা অংশ পেরিয়ে কটেজের সামনে দাঁড়াতেই জাবিরের ফোন বেজে ওঠে। সে কথা বলতে ব্যস্ত হওয়ায় রূপ নিজেই দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ঘরটাতে দুটা বিরাট জানালা। এখান থেকে ঝিল দেখা গেলেও পশ্চিমে সেই বাগানটা দেখা যাচ্ছে না। রূপ উৎসুক চোখে এদিক ওদিক তাকাচ্ছে। শুনেছে পার্শ্ববর্তী সেই বড় রিসোর্টটাতেও রিসেন্টলি আবাসন ব্যবস্থা করা হয়েছে। আসার আগে রূপ সেখানেও একদিনের জন্য একটা রুম বুক করে এসেছে। ওটাও নিশ্চয়ই সুন্দরী হবে, কারণ ওখানকার ভিউ এখানের থেকেও যথেষ্ট সুন্দর। অনমনে সেসব ভাবনার মাঝে কখন জাবির এসে পিছনে দাঁড়িয়েছে টের পেল না রূপ। ক্ল্যাচারটা খুলে চুলগুলো ছেড়ে দিয়েছিল। উড়ন্ত চুলগুলোর আরেকটু কাছে এগিয়ে মুখ নামিয়ে ঘ্রাণ টানল জাবির। ও সেটাও টের পেল না। জাবির মাথা নিচু করার আজও চোখ পড়ল রূপের কাঁধের তিলটার উপর। আজ আর সে এত ভাবনা চিন্তা করতে পারল না। একদম হুট করেই ঠোঁট ডুবিয়ে দিল রূপের কাঁধে মেঘের মতো হালকা আকাশিরঙা শাড়ির আঁচলের ফাঁকে। আকস্মিকই কাণ্ডে চমকে উঠল রূপ। কেঁপে উঠে শাড়ির আঁচল কামজে ধরল। জাবিরের ঠোঁটের অত্যাচার বর্ধিত পর্যায়ে পৌঁছাতেই ও চোখ বুজে পিঠ এলিয়ে দিল তার বুকে। সাথে সাথে পেটের উপর হাত পেঁচিয়ে ওকে আঁকড়ে নিল জাবির। এবার ওকে আরও কাছে পেয়ে সে আরও খানিকটা মিশিয়ে নিল নিজের সাথে। হুঁশ হারিয়ে এলোমেলো চুমু খেয়ে চলল রূপের সারা মুখে। গভীর আবেশে ঠোঁট চেপে রাখল প্রতিটি স্থানে। জাবিরের স্পর্শে কম্পিত রূপ আচমকাই ঘুরে দাঁড়াল। তারপর চট করে জড়িয়ে ধরে মুখ বুজে দিল জাবিরের শার্টের ফাঁকে। লম্বা করে টেনে নিল শক্ত বুকের পুরুষালী মাদকীয় ঘ্রাণ, চিরচেনা সেই সুবাস। রূপের মুখটা তুলে ঘাড় হেলে চোয়ালে চুমু খেতেই বিনা নোটিসে বজ্রপাতের মতো কর্কশ শব্দে বেজে উঠল রূপের ফোন। জাবির চমকে উঠলেও রূপ নড়ল না জাবিরের বুক থেকে।
জাবির ওকে জড়িয়ে রেখেই মুখ তুলে অপেক্ষা করল রূপের সরে দাঁড়ানোর জন্য। ফোন বেজে বেজে কেটে গেল। রূপও তবু সরল না জাবিরের বুক থেকে। জাবির বুঝল তার কাছে আত্মসমর্পণের জন্য মেয়েটা স্বয়ং উন্মুখ। দ্বিতীয়বার ফোনটা বাজতেই সে আলতো কণ্ঠে বলল, বাড়ি থেকে মেবি। রূপ ফোনের শব্দ শোনেনি এমন নয়, ওর ইচ্ছা করছিল না জাবিরের কাছ থেকে সরতে। এতটা দিন পর তো এত সন্নিকটে পেয়েছিল তাকে। ও ছোট্ট একটা শ্বাস ফেলে অবশেষে মাথা তুলল, কিন্তু অচেনা এক লজ্জায় তাকাতে পারল না জাবিরের দিকে। চুলগুলো কানে পিছনে গুজে নতমুখে চলে গেল ব্যাগপত্রের কাছে। বাড়ি থেকেই এসেছে ফোনটা, আফিয়া বেগমের নাম্বার। রিসিভ করতে যিনি চিন্তিত স্বরে জানতে চাইলেন, প্রায় 10 বার ফোন করেছি, ধরছিলে না কেন? জাবিরের নাম্বার দেখাচ্ছিল ওয়েটিং। রূপ জিভ কেটে বলল, গাড়ির শব্দে শুনতে পাইনি, আর উনি কথা বলছিলেন অফিসে। আচ্ছা যাই হোক, পৌঁছেছ ঠিকঠাক? হ্যাঁ। নিবিড় কি করছে? ও রাজিয়ার কাছে। এখন ওর সাথে কথা বলা দরকার নেই, তা না হলে কখন মতিগতি পাল্টে কাঁদতে শুরু করবে তোমাদের জন্য ঠিক নেই। আপাতত ভালোই ভুলিয়ে রেখেছি। রূপ কিছু বলতে পারল না। ওদেরকে স্পেস দেওয়ার জন্য সবাই মিলে নিবিড়কে রেখে দিয়েছে, এটা ভাবতেই লজ্জায় ছেয়ে যাচ্ছে মন। আফিয়া বেগমই ফের বললেন, আচ্ছা সাবধানে থেকো তোমরা, রাখছি। আগে কখনো কোথাও গেলে জাবির কিংবা রূপ কাউকেই ফোন দিয়ে এভাবে হালচাল জানতে চাইতেন না আফিয়া বেগম। কিন্তু জাবিরের অ্যাক্সিডেন্টের পর থেকেই তিনি প্রচণ্ড ভীত হয়ে থাকেন। জাবির দূরে কোথাও বের হলেই বারবার ফোন করেন। কথা শেষ হলে রূপ জাবিরকে ডাকল, চলুন বাইরে যাই। দুজনে ঝিলের পাড়ে এসে দাঁড়াল। ঝিলের পানি আগের চেয়ে কমে গেছে। জাবির রূপের হাত ধরে রেখে ঝিলের পাড়ে দাঁড়িয়ে এক হাত পকেটে গুজল। কিছুই পরিচিত লাগছে না তার, অথচ এখানে নাকি আগেও এসেছে সে। তার অন্যমনস্কতায় হঠাৎ রূপ ডেকে উঠল, শুনুন। জাবির তাকাতেই রূপ নজর সরিয়ে বলল, একটা কথা বলি? বলো, পারমিশন চাচ্ছ কেন? রূপের বলতে ইচ্ছে করল, এমন অপার সৌন্দর্যে ঘেরা প্রকৃতির সংস্পর্শে দাঁড়িয়ে আরেকবার জড়িয়ে ধরুন আমাকে, এমনভাবে ধরুন যেন শত জনমেও সে বাঁধন অটুট থাকে। তবে সেসব বলা হল না, বরং ছোট্ট একটা তপ্ত শ্বাস ফেলে অধীর কণ্ঠেও বলল, আপনি আর কখনো আমার থেকে দূরে যাবেন না প্লিজ। কোনো সেমিনার, সামিট, মিটিং, ডিলিং, ফিলিং কিচ্ছুর জন্য যাবেন না, প্রমিস করুন। মুখের কথাটা বলে মনের কথাটা চেপে গেলেও জাবির ঠিকই রূপকে টেনে এনে বুকে চেপে ধরল। তৃপ্তির শীতল পরশে রূপের মনটা শান্ত হয়ে গেল নিমিষেই। উচ্চারণ ব্যতিরেকেও মনের চাওয়া পূর্ণ হওয়া একমাত্র এমন প্রেমিক পুরুষ পাশে থাকলেই সম্ভব। রূপের চুলগুলো গুছিয়ে কানে ঠোঁট ছুঁড়িয়ে বহুদিন পর গাঢ় স্বরে সুর টানল জাবির, ফিরে আসে যেতে যেতে, তুমি যতবারই দূরে দূরে সরে যেতে চাও, আমি থাকব দাঁড়িয়ে, রেখো হাতটা বাড়িয়ে। যদি বলো ছায়া হয়ে যেতে পারি, এলোমেলো আলো জেলে নিতে পারি, যত ভালোবাসা ঢেলে দিতে পারি। বসে আছি তোমাকে জানাতে শোনাতে, বোঝাতে পড়াতে, মিশে আছি তোমাতে। সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করে কটেজে ফিরে আসতেই রূপ সবার আগে এগোলো জানালার দিকে। ওগুলো মেলতেই আশেপাশে প্রজ্বলিত হলুদ বাল্বগুলোর আলো ঠিকরে এলো ভেতরে। সেই আলো দেখে বাতি জ্বালাতে গিয়েও আর জ্বালালো না জাবির। রূপের গায়ে হাঁটুর উপরে শর্ট একটা টপস আর নিচে লেগিংস, গলার দুদিকে পেঁচিয়ে রাখা ওড়না। জাবির কালচে সবুজ রঙার শর্টটার হাতা ফোল্ড করতে করতে ওর পিছনে এগিয়ে এলো। তাকে পাশে দেখে রূপ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইস, কতদিন পর ঘুরছি জানেন। সেই যে লন্ডন থেকে এলাম, এরপর আর কোথাও বের হওয়া হয়নি। খুব আনন্দ লাগছে জানেন। আপনাকে এত এত ধন্যবাদ মিস্টার রোমিও। রোমিও সাউন্ডস ইন্টারেস্টিং। জাবিরের মৃদু আওয়াজ শুনে রূপ উজ্জ্বল চোখে তার দিকে তাকালো, পরক্ষণেই হেসে ফেলে মাথা নইল। জাবিরকেও প্রেমিক পুরুষ রোমিও বা রোমিও মন্টেগো ডাকত, সেটা তার মনে নেই, কিন্তু তার ইন্টারেস্টিং লাগছে শুনে ভালো লাগছে রূপের। রূপ জানালা দিয়ে অদূর বাগানের দিকে উকি মেরে বলল, ওদিকটা অন্ধকার, কিন্তু এদিকটা দেখুন, কি সুন্দর কৃত্রিম লণ্ঠন জ্বালিয়েছে ওরা। গতবার এসেছিলাম যখন, তখন এসবের কিছুই ছিল না। জাবির আস্তে করে রূপের অপর পাশে জানালার চৌকাঠে হাত রেখে নিজেই পাশে দাঁড়িয়ে, অর্থাৎ ওকে নিজের বাহু ধরে বন্দি করে সে বাইরে তাকিয়ে নিচু স্বরে বলল, স্বপ্নীল পরিবেশ। আপনাকেও ধন্যবাদ জানেমান।
আমাকে এখানে টেনে এনে এত সুন্দর দৃশ্য, সাথে আপনার হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মুখটা দেখার সৌভাগ্য দান করার জন্য। জানেমান শব্দটা জাবির নিজের ল্যাপটপের সেই লুকায়িত ফোল্ডারে রাখা নিজের চিঠি থেকে উদ্ধার করেছে। শব্দটা পড়ার পর তার আবার ওটা বেশ মনে ধরেছে রূপকে ডাকার জন্য, তাই কিছুদিন যাবৎ ডাকছে। রূপ প্রাণখোলা নিঃশব্দ হাসুমুখে একবার জাবিরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে বলল। জাবিরের কণ্ঠে অন্যরকম কিছুর আভাস, কেমন নিভু নিভু জড়ানো গলার স্বর। এমন স্বর তার কখন প্রকাশিত হয় রূপ জানে। ও ঠোঁট কামড়ে বাইরে তাকিয়ে রইল। জাবিরের বুকে তার কাঁধ ঘেঁষে আছে, ইচ্ছে করছে মাথা হেলিয়ে আজীবনের জন্য এই বুকের মাঝে হারিয়ে যেতে। নেশালো এক অতি পরিচিত সুবাসে রূপের মস্তিষ্ক ঘুরে চলে যাচ্ছে। ও স্থির থাকতেও পা টলে উঠছে বারবার। মন বলছে জাবির ওকে জড়িয়ে ধরুক, এই একান্ত সময়গুলোকে পূর্ণতা দান করুক। জাবির মুখ নামিয়ে ওর কানের কাছে ঠোঁট রেখে চোখের দিকে দৃষ্টি দিয়ে ফিস ফিস করে বলল, তবে সৌভাগ্যবানের ছোট্ট একটা আর্জি রয়েছে আপনার কাছে বেগম সাহেবা। রূপ কান সরিয়ে মিয়ে গিয়ে জানতে চাইল, কি আর্জি? ওর সরার সাথে সাথেই জাবিরও ঠোঁটে গিয়ে আনল আবার। ছোট্ট করে কানের লতিতে চুমু খেয়ে বলল, আর কত আপনি আপনি করবে আমাকে, বলো, ভালোবাসি তোমায়। জাবিরের মিষ্টি দুষ্টুমি রূপে সহ্য হল না। ও চট করে জাবিরের বুকে মাথা রাখল, দুহাতে খামচে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে রেখে অস্পষ্ট আওয়াজে বলল, ভালোবাসি তোমায় জাবির, আমরণ বাসব। জাবির স্মিত হেসা চুমু খেল রূপের মুখ উঠিয়ে, এরপর চোখের পলকে আচমকা কোলে তুলে নিল ওকে। বিছানায় শুয়ে ওর গালে নাক ঘষে বলল, তোমার ভালোবাসির রিপ্লাই আজ প্র্যাকটিক্যালি দিতে চাই জানেমান। দ্বিতীয় দিনটা দ্বিতীয় রিসোর্টে কাটিয়ে ও তার আশেপাশে বিস্তর ঘোরাঘুরি করে ফিরে চলেছে রূপজাবির। সময়টা বিকেলের অগ্রভাগ। শরতের সূর্য মিষ্টি মিষ্টি আলোতে ভাসাচ্ছে ধরিত্রী। সেই আলো গাড়ির খোলা কাঁচ কোলে তির্যকভাবে লেপটে আছে রূপের হাস্যোজ্জ্বল মুখটাতে। সেই দৃশ্য দৃষ্টিগোচর হতেই জাবির বারবার ফিরে তাকিয়ে প্রশান্তির দীর্ঘায়িত শ্বাস টানছে। মন বলছে পাশে বসা মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। সোনালি রোদ আলো ছায়ায় ভাসমান সে এক সোনার প্রতিমা, যে নিজের অসাধ্য নিরূপণীয় ভালোবাসায় বাঁচিয়ে তুলতে পারে প্রেমিকের মৃতপ্রায় অস্তিত্ব। প্রেমের বাড়িধারায় সিক্ত করে তোলে প্রিয়জনের স্থির মন, অস্থির করে তোলে ভালোবাসা পেতে, ভালোবাসা বর্ষণ করতে। জাবিরের ফিরে ফিরে তাকানো নিশ্চুপ চাহনি আর ঠোঁটের কোণে নীরব মুচকি হাসি বেশ অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে রূপ। ও ব্যস্ত ছিল হাবিজাবি নানান কথাবার্তায়। জাবিরকে শোনাচ্ছিল নিজেদের পুরনো প্রেমময় দিনের স্মৃতিগুলো, বিশেষত ওদের প্যারিসে ও সুইজারল্যান্ডে কাটানো অনন্য সুন্দর সময়গুলোর কথা। কিন্তু ওর কথা শোনায় জাবিরের তেমন মনোযোগ নেই দেখে রূপ থেমে গেল একসময়। চিন্তিত চোখে তাকিয়ে রইল ড্রাইভিংয়েরত জাবিরের দিকে। খানিক বাদেই জাবির আবারও তাকাতেই চোখ পড়ে গেল রূপের কাজলে মোড়া প্রশ্নবোধক চোখ দুটোতে। সে সামান্য কেশে ওঠে চোখ সরাল। তা দেখে রূপের ভ্রুযুগলের কুঞ্চন বাড়ল আরও। অনুসন্ধিৎস গলায়ও জিজ্ঞেস করল, আর ইউ ওকে? কি হয়েছে তোমার? জাবির আবারও একটু গলা ঝেড়ে বলল, কি হবে? তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? মনে হচ্ছে আমি তোমার বউ নই, লুকোনো প্রেমিকা। গোপনে ঘোরাঘুরি করতে এসে কারচুপি করে দেখতে হচ্ছে যাকে। জাবির একবার তাকিয়ে হেসে ফেলল। স্নিগ্ধ হাসিতে চোখ দুটো চিকচিক করছে তার। স্বপ্নীল রোদ্দুরে রাঙা রূপের কোমল চেহারায় তাকিয়ে সে বলল, এমন অদ্ভুত সৌন্দর্যময় রমণী যার পাশে বসে থাকে সে বিভ্রান্ত হয়ে অদ্ভুত আচরণ করবে, এতে আশ্চর্যের কিছু নেই। আর সেই অপার সুন্দরী যদি হয় নিজেরই সম্পদ, তাহলে আচরণে খানিকটা অস্বাভাবিকতা আসবে, এটা নিতান্তই স্বাভাবিক ব্যাপার। জাবিরের স্বল্পদৈর্ঘ্য এই হৃদয়রচিত বক্তব্যে রূপ না হেসে পারল না। শব্দ করে হেসে ফেলে কিছু বলতে চাইল ও। এমন সময় তীক্ষ্ণ ব্রেকের শব্দে আর গাড়ির তীব্র ঘূর্ণনে মাথাটা প্রবল চক্কর দিয়ে উঠল ওর। জাবির রূপের সাথে কথা শেষ করে সামনে ফিরতেই দেখল অন্য মনস্কতার কারণে ভুল লেনে গাড়ি প্রবেশ করিয়ে ফেলেছে সে। বিপরীত দিকে অবিরত চলাচলকারী গাড়িগুলোর থেকেই একটা এসে হুমড়ি খেল ওদের গাড়ির উপর, উঠে গেল ওদের গাড়ির বনেটে। রূপের কানফাটা চিৎকারের পরপরই গাড়িটা একপাশে কাত হয়ে গেল। সামনের কাঁচ ভেঙে রূপের শরীরে কত জায়গায় বিঁধে গেল হিসেব করা গেল না। বেল্ট ছিঁড়ে সিট থেকে ছিটকে জাবিরের গানের ওপর ঢলে পড়ল রূপ। ব্রেক করার সাথে সাথে স্টিয়ারিং হুইলের সাথে চোখের পলকে ধক্কা খেয়েছে জাবির। তার চোখ তখন রূপের দিকে থাকায় আঘাতটা লাগল মাথার একপাশে। মুহূর্তেই কালচে ঘন রক্তের চিকন একটা ধারা নেমে এলো কানের পিছন বেয়ে রূপের চোখে মুখে লেপটে গেল।
জাবিরের নাম ধরে চিৎকার করতে করতে জ্ঞান হারানোর পথে রূপ। জাবির নিজেও ঘোলা ঘোলা অস্পষ্ট চোখ দুটো মেলে কোনো রকমে জড়িয়ে ধরল বুকের উপর মুখ গুজে পড়ে থাকা রূপকে। মাথার তীক্ষ্ণ ব্যথায় দুনিয়াটা অন্ধকার হয়ে এসেছে তার। সাথে চারপাশের কানফাটা যানবাহনের শব্দ, সামনের গাড়ির যাত্রীদের আর্তনাদ, বাইরে লোকজনের ছুটোছুটি হাঁকডাক। সবকিছু ছাপিয়ে জাবিরের যখন বোধ হল রূপ নড়াচড়া করছে না, সে চোখ মেলার চেষ্টা করলেও প্রায় মিনিট 5 মতো সে হুঁশ পেল না। সেই বেহুশিতে সে ভুলে গেল কেন চোখ মেলতে চাইছিল, কোথায় আছে, কি হচ্ছে সব। মিনিট 5 পেরোনোর পর সে নিজের বুকের ওপর ভারী কিছু অনুভব করে চোখ কুঁচকে তাকাল সেদিকে। এলোমেলো চুলের নাড়ি অবয়বটা চোখে ভাসতেই আতকে উঠল জাবির। রূপের এত রক্ত কেন? চ্যাপ্টা হয়ে যাওয়া গাড়ির যন্ত্রাংশের ভেতরে চাপা পড়া নিজের একটা হাত টেনে বের করার চেষ্টা করল সে। সফল না হতে পেরে গোয়ারের মতো চিৎকার করে উঠল, রূপ, এই রূপ, তুই ঠিক আছিস? এত রক্ত কোথা থেকে বইছে তোর? রূপের সারা শব্দ না পেয়ে সে রূপের গাল ধরে সজোরে ঝাঁকিয়ে আবার চেঁচাল, রূপ, জান, কথা বল রূপ। ঈষৎ নড়ল রূপ। আধবোঝা চোখ দুটো মেলতে না পেরে ও বিড়বিড় করল, তুই করে বলছ আমাকে? জাবির সারা গায়ের চিনচিনে ব্যথা জর্জরিত অনুভূতি ছাপিয়ে অস্থির কণ্ঠে অসীম বিরক্তি নিয়ে বলল, আজীবন তুই ডেকেছি, আজকে আপনিই ডাকতে হবে? এই অবস্থায়ও তোর ফালতু কথা বন্ধ হচ্ছে না। আমাকে শক্ত করে ধর, উঠার চেষ্টা করি। রূপ জাবিরকে ধরার চেষ্টা করল শক্ত করে। দুলতে থাকা পৃথিবীর আলো চোখের সামনে নিভে আসতেই হাতের বাঁধনটা আর শক্ত হতে পারল না। জাবির রূপকে এক হাতে জড়িয়ে অন্য হাতে গাড়ির বাইরে হাত গুলিয়ে উঠতে চেষ্টা করল। এমনই সময় আকস্মিক বিকট এক আওয়াজে বিস্ফোরণ ঘটল ফুয়েল ট্যাঙ্কে। জ্বলে উঠল গাড়ির নিচের অংশ। দাউ দাউ আগুনে আশপাশ অন্ধকার হয়ে গেল নিমিষেই। কালো ধোঁয়ায় আকাশটা অন্ধকার হয়ে আসতেই ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে গেল ভয়াল ও কর্কশ কলরব করতে করতে। পিচঘালা রুক্ষ রাস্তাটা যেন দেখতে দেখতেই মৃত্যুপুরীতে রূপ নিল। বিকেলের শেষ লগ্ন তখন। ফায়ার সার্ভিসের কলাকৌশল ছাপিয়ে আগুনের শিখা হয়তো ধীরে ধীরে গাড়ির ভেতরটাও জ্বালিয়ে দিতে চাইছে হয়তো মানুষ দুটোর সাথে তাদের অগণিত সুখ, শান্তি ও বেদনার স্মৃতি। চলবে। সে প্রথম প্রেম, আমার রূপাঞ্জনা। পর্ব ৬৭। লেখিকা মেহরুন্নিসা মিমি। দীর্ঘ সময় পেরিয়ে যাবার পর রূপের যখন হুঁশ ফিরল, আজও সেই ৭ বছর আগের মতো অপরিচিত এক পরিবেশ, ভিন্ন এক দুনিয়া, যেখানে চারপাশ শুধু ঝকঝকে সাদায় আচ্ছাদিত, সাথে তীব্র ফিনাইলের গন্ধ। জ্ঞান ফিরে পেয়ে আশেপাশে কাউকে দেখতে পেল না রূপ। আবছা চোখ দুটো বার কয়েক পিটপিট করল। মস্তিষ্ক সচল হচ্ছে না কিছুতেই। তবু মস্তিষ্কের বিরুদ্ধে মনকে অগ্রগণ্য করতে চাচ্ছে রূপ। মনের জোরে সজ্ঞান হতে চাচ্ছে। ওকে জাগতে হবে, সজাগ হয়ে জানতে হবে জাবির কেমন আছে, নিবিড় কোথায় আছে। ব্যথায় কয়েক মন ভার ঠেকা মাথাটা এদিক ওদিক ঝাড়ার চেষ্টা করে বুঝল অক্সিজেন মাস্ক চেপে বসে আছে মুখের ওপর। এত অক্সিজেন অবিরত নাক দিয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছানো হচ্ছে, তবুও রূপের মনে হচ্ছে বাতাসের অভাবে বুকের ছাতি ফেটে যাচ্ছে ওর। এত বড় সিলিন্ডারযুক্ত থাকতেও হঠাৎ এমন ঘাটতি হচ্ছে কেন শ্বাসের? ডান হাতটা নাড়ানোর চেষ্টা করলে সেটাও ভীষণ ভার ঠেকল। ও সামান্য ঘাড় কাত করে দেখল রক্তে অক্সিজেনের মাত্রা মাপার জন্য এবং হৃদস্পন্দনের হার মনিটরে দেখানোর জন্য আঙুলে যে পালস অক্সিমিটার সেন্সর ক্লিপটা লাগানো, সেটাকে কাঁকড়ার কামড়ের মতো তীক্ষ্ণ লাগছে রূপের। কিন্তু ওটা এতটাও ভারী নয় যে ও হাত উঠাতে পারবে না। তাহলে এমন কেন লাগছে? নিঃশ্বাসের ঘাটতিতে চোখ বেয়ে জল গড়াচ্ছে। বহু কসরতের পর হাত দুটো সজোরে ঝাঁকাতেই হঠাৎ পাশের মনিটর থেকে জোরালো একটানা শব্দ ভেসে এলো। হয়তো কোনো কিছুতে বেখাপ্পা টান পড়ে কানেকশন লুজ হয়ে গিয়েছে। নাইট শিফটে টহলকারী নার্সের কানে সেই শব্দ পৌঁছাতেই সে আইসিইউ রুমটাতে দৌড়ে এলো। রোগীকে সজাগ দেখে আবারও এক ছুটে বের হয়ে গেল। ডিউটি ডাক্তারকে ডেকে আনতে আনতে রূপের গায়ে খিঁচুনি উঠল। বড় বড় করে শ্বাস টানতে টানতে চোখ উল্টে যাচ্ছে ওর। ডাক্তার আসার পর অক্সিজেন নলের ওপর দিয়ে নেবুলাইজার যোগ করা হলো। আইসিইউতে থাকাকালীন সময়ে এমন বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিলেন ডাক্তার। মুহূর্তের ব্যবধানে লোরাজেপাম পুশ করলে ধীরে ধীরে রূপের খিঁচুনি কমে গেল ঠিকই, তবে শ্বাস ধীর হয়ে এলো,
অক্সিজেন চলাচল অবস্থায়ও। তথাপি মনিটরে পালস রেট, বিপি স্বাভাবিক হয়ে আসায় রুমে থাকা উত্তেজনায় ঘরমাক্ত নার্স ও ডাক্তাররা নিশ্চিন্ত হলেন। দীর্ঘ অচেতনতার পর রোগীর জ্ঞান ফিরেছে ভেবে স্বস্তিও পেলেন। ডিউটি ডাক্তার আরেকবার সবকিছু চেক করে প্রস্থান করতে করতে পিছু পিছু আসা নার্সকে উদ্দেশ্য করে বললেন, লোরাজেপামের প্রভাব 12 ঘণ্টা স্থায়ী হবে। এরপর রোগীর ভাগ্য প্রসন্ন থাকলে অর্ধদিন পর সে সুস্থভাবে জ্ঞান ফিরে পাবে, কিন্তু আবারও একই অবস্থা হলে পরিপূর্ণ কোমায় চলে যেতে পারে সে। এ ধরনের শারীরিক বিশৃঙ্খলা তার মস্তিষ্ক অচল করে দেবে। নার্সটি অনমনে মাথা নেড়ে প্রশ্ন করল, কাল কি পেশেন্টের বাড়িতে নিউজটা দিব স্যার? অবশ্যই দেবেন। রূপের যখন আবার জ্ঞান ফিরল কেবিনের ঝকঝকে মেঝেতে, তখন বিকেলের কড়া রোদরশ্মি হুটোপুটি খাচ্ছে। মাথাটা আজ বড্ড হালকা লাগছে। অথচ সেদিন যখন জ্ঞান ফিরল মনে হচ্ছিল মাথার ওপর পাহাড় চাপা দেওয়া ওর। ভারী চোখের বন্ধ পাতা দুটো কুঁচকে রূপ ভাবল, সেদিন কোন দিন, কতদিন আগে জেগেছিল ও? অ্যাক্সিডেন্টেরই বা কতদিন হল? জ্ঞান ফিরে পেয়ে শুরুতে অ্যাক্সিডেন্টের কথা মাথায় আসায় মাথাটা কেমন চিন চিন করে উঠল। হয়তো এ ধরনের অস্বাভাবিক দুশ্চিন্তা গ্রহণের জন্য মস্তিষ্ক এখনও যথেষ্ট নাজুক রয়ে গেছে। যত নাজুক ও ব্যথাযুক্তই থাকুক, রূপ আগে জানতে চায় জাবির কেমন আছে, নিবিড় কেমন আছে। আচ্ছা, জাবিরেরও কি রূপের মতোই বেগতিক অবস্থা? সেও কি হাসপাতালেই ভর্তি? আর নিবিড়? ভাগ্যিস সেদিন নিবিড়কে নিয়ে বের হয়নি ওরা, তা না হলে ছোট্ট প্রাণটা কিভাবেই বিভীষিকাময় দুর্ঘটনাটা সহ্য করত। রূপেরই এই অবস্থা, বাচ্চাটা কিভাবে বাঁচত? শারীরিক শত যন্ত্রণার মধ্যেও রূপ ওপরওয়ালাকে শুকরিয়া জানাল। কেবিনের মধ্যে আজও কেউ নেই, না থাকারই কথা। আইসিইউ রুমে জনসাধারণের থাকার অনুমতি নেই। ভারযুক্ত ফোলা নেত্রদ্বয় বেলে রূপ ডান দিকের দরজাটার দিকে তাকিয়ে রইল। করুণ চোখে চেয়ে থেকে প্রার্থনা করতে লাগল কেউ যেন খুব দ্রুত ওকে পর্যবেক্ষণ করতে আসে। অপেক্ষা করতে করতে চোখ ধরে গেল ওর বিকেলের আলো মিলিয়ে যাওয়ার পথে। কেবিনের উজ্জ্বল বাতি জ্বলে উঠতেই চোখ বন্ধ করল রূপ। আইসিইউ রুমের বৈদ্যুতিক জিনিসগুলো হয়তো সরাসরি নার্স স্টেশনের সাথে যুক্ত, তাই তো বাইর থেকেও নিয়ন্ত্রণ করা যায় সেগুলো। ক্লান্ত ও বিরক্ত হয়ে রূপ একসময় হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করল। আজ হাত দুটোও হালকা লাগছে। পালস অক্সিমিটার ক্লিপটা অন্য আঙুলে পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিন্তু রূপ বুঝল হালকা এজন্য লাগছে না। হয়তো কোনো ওষুধের প্রভাবে এমন লাগছে। ওর মনে আছে সেদিন কিছু একটা ইনজেক্ট করা হয়েছিল ওকে, সেটার প্রভাব এখনও বিদ্যমান আছে। বুঝতে পেরে বিস্মিত না হতেই পারল না রূপ। কেমন একটা আবছা ঘোর ঘোর লাগছে, সবকিছু স্পষ্ট নয়। আশেপাশের পরিবেশ, মাথার ভেতরে চিন্তাভাবনা কিছুই পরিষ্কার নয়। মনে হচ্ছে তন্দ্রা ঘরে আছে ও। ঘুমাচ্ছেও না, আবার জেগেও নয়। এরই মধ্যে ওর মনে হল, আচ্ছা, জাবিরেরও কি একই রকমভাবে খিঁচুনি ও শ্বাসকষ্ট হয়েছিল? সে কি এখন ঠিক আছে? জ্ঞান ফিরেছে তার? প্রশ্নগুলো মাথায় হানা দিতেই আবারও মাথার রগে চিন চিন করে উঠল রূপের। কিন্তু এবার আর স্থির থাকতে পারল না। অস্থিরভাবে শ্বাস ফেলে আরেকবার ওঠার চেষ্টা করতেই সৌভাগ্যক্রমে কেবিনের দরজাটা খুলে গেল হঠাৎ। আধবোঝা চোখে পরিচিত একটা চেহারা দেখতে পেয়ে কপাল কুঁচকাল রূপ। মনে হচ্ছে কত জনম জনম পর দেখছে ও মাকে। রূপের খোলা চোখ দুটো দেখে নাদিরা বেগম সহসাই ছুটে এলেন। এক মুহূর্তে হেসে ফেলে পরক্ষণেই ঝরঝর করে কেঁদে উঠলেন তিনি। রূপের দুগালে হাত রেখে ওর কপালে চুমো খেয়ে অনর্গল কত কি বলে চলেছেন, রূপের সেসব মাথায় ঢুকল না। ওর কেমন ঘুম ঘুম লাগছে। মনে হচ্ছে গভীর কোনো খাদে তলিয়ে যাচ্ছে ও, যে খাদের কোনো তল নেই, আছে শুধু অন্ধকার গহ্বরের হাতছানি। চিন্তা ভাবনা করা যাচ্ছে না কিচ্ছু। তবুও মাইল অজস্র হর্ষবাণীর মাঝেও কোনো রকমও জিজ্ঞাসা করল, জাবির কেমন আছে মা? তার জ্ঞান ফিরেছে? রূপের প্রশ্নে থমকে গেলেন নাদিরা বেগম। রূপের মুখ থেকে হাত সরিয়ে তিনি সজল চোখ নিয়ে বসলেন ওর পাশের স্টুলটিতে। ওনাকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে রূপের মেজাজ খিচড়ে এলো। কিন্তু চেঁচানোর মতো, ইভেন কথা বলার মতো সামান্য শক্তিটুকুও পাচ্ছে না ও। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে ও শুনে যেতে চায় জাবির কেমন আছে। মাকে চুপ করে ঠাই বসে কাঁদতে দেখে জড়ানো জিভে রূপ কিছু বলল আবার। নাদিরা বেগম স্পষ্ট কিছু বুঝলেন না, শুধু জাবিরের নামটা ছাড়া। অবশেষে আঁচলে চোখ মুছে রূপের কপালে হাত রেখে তিনি ফ্যাঁসফ্যাঁসের স্বরে বড় কষ্টে উচ্চারণ করলেন, জাবির কোথা থেকে আসবে মা? ও তো 7 বছর আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। রূপ সঠিকভাবে বুঝল না মায়ের কথাটা।
কিন্তু অজানা এক আশঙ্কা ও ভীতিতে ওর কলিজা খুবলে উঠল। সেই অচেনা আতঙ্ক থেকেই হয়তো জড়ানো জিভটাতে খানিক শক্তি এলো। ঝাপসা চোখ দুটো টেনে খোলার চেষ্টা করে ও অনেকগুলো কথা বলল। নাদিরা বেগম বুঝতে পারছেন না বলে রূপের মুখের সাথে কান লাগালেন। টেনে টেনে ভাঙাজোড়া বাক্যে রূপ যা বলল তার সারমর্ম ছিল এমন, জাবিরের কিচ্ছু হয়নি। 2 বছর আগেই তো তাকে খুঁজে পেয়ে গেছি আমি। প্লেন ক্র্যাশের পরও বেঁচে গিয়েছিল সে। 5.5 বছর লন্ডনে চিকিৎসার পর 1.5 বছর আগেই ফিরিয়ে আনলাম তাকে। সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হলো তার আর আমার। কোথায় এখন সে? দেখে এসো, খুঁজে এসো অন্য কেবিনগুলোতে মা। এক্ষুনি দেখে এসো। যাও মা, দয়া করো। রূপের কথাগুলো বুঝতে পেরে নাদিরা বেগমের নিঃশব্দ কান্না এবার খানিক বাড়ল। চাপা ফোপানির শব্দ আঁচলে ঢেকে তিনি বললেন, তোর গাড়ি অ্যাক্সিডেন্ট তো 2 বছর আগে হয়েছে রূপ, জাবিরের সাথে নয়, নিবিড়ের সাথে। গত 2-2টা বছর কোমায় থাকার পর গতকাল সজ্ঞানে ফিরলি তুই। থমকে গেল রূপের আধো আধো চিন্তা চেতনাগুলো। তার মানে কি ও গত 2 বছর কোমায় থেকে জাবিরের সাথে নিজেদেরকে কল্পনা করে এসেছে? জাবিরের মৃত্যুর পর দীর্ঘ 5 বছর যাবৎ যেমন প্রতি রাতে প্রতিদিনে জাবিরকে কল্পনা করত, তাকে দেখত, তার গলা শুনত, তেমনভাবে কোমায় থাকা তার অচল মস্তিষ্ক সেই কল্পনাগুলোকে সত্যি হিসেবে উপস্থাপন করেছে। প্লেন থেকে ঝাঁপ দিয়ে জাবিরের বেঁচে ফেরা, 5 বছর লাপাতা থাকার পর রাফিনের সবাইকে নিয়ে লন্ডন যাওয়া, সবাইকে জাবিরের কাছে নেওয়া, জাবিরের বাড়ি ফিরে আসা, রূপের সাথে প্রেমময় কিছু অসম্ভব সুন্দর দিন কাটানো, নিবিড়ের সাথে সেই সব ভালোবাসার মায়াময় সময় কাটানো, সবই কি রূপের স্বপ্ন ছিল? কল্পনা ছিল? অসম্ভব। কল্পনায় তো বাস্তব হতে পারে না। জাবির আরও একবার রূপকে ধোঁকা দিতে পারে না। কিচ্ছুতেই নয়, কখনো নয়। বুকের ভিতর তীব্র কম্পন শুরু হতেই মায়ের গলা শুনল আবার রূপ। নেই রে ও, নেই নিবিড়। তোকে ছেড়ে বাবা ছেলে আজ একত্রে আছে রূপ। ওরা শান্তিতে আছে, ওরা মিলিত হয়েছে রূপ। ওদের আজ কোনো কষ্ট নেই, ওরা সুখে আছে, ভীষণ সুখে ঘুমিয়ে আছে সুপ্ত কোনো সুদূর জগতে। চলবে। সে প্রথম প্রেম আমার রূপঞ্জনা। পর্ব ৬৮। লেখিকা মেহেরুন্নিসা মিমি। সকালটা খুব মনোরম আজ। মিষ্টি মিষ্টি রোদের ঝাপটা চোখের উপর গড়াগড়ি খাচ্ছে রূপের। পিটপিট করে চোখ মেলে রোদরশ্মি দেখে প্রথমেই ওর যা মনে পড়ল তা হচ্ছে লন্ডনে যখন তীব্র শীতের সকালে রোদ ফুটত তখন সেই রোদের আলো এমনই মিষ্টি লাগত। লন্ডন লন্ডন নামক কিছু তো রূপের জীবনে আদতে ছিলই না। সব ছিল ওর কল্পনা। লন্ডন তো কখনো যাইনি। লন্ডনের কথা মনে হতেই রূপের চিন্তা চেতনা পুরোদমে চালু হয়ে গেল। আর চিন্তা চেতনা চালু হতেই শ্বাস থেমে যেতে চাইল ওর। আজ মুখের উপর অক্সিজেন মাস্ক নেই, শুধু 2টো নল নাকের কাছে লাগানো, যেগুলো দিয়ে অনর্গল অক্সিজেন প্রবেশ করছে শরীরের ভেতর। ফোলা ব্যথাযুক্ত চোখ দুটো খুলতেই দিশেহারার মতো এদিক ওদিকে চাইল রূপ। আজ আর চুপচাপ শুয়ে রইল না, বা ধীরে সুস্থে উঠে বসার চেষ্টা করল না। সেদিন মায়ের বলা প্রতিটা কথা মনে পড়তে বদ্ধ উন্মাদের মতো ধরাম করে উঠে বসল। খুলে গেল অক্সিজেন নল। হাতে লাগানো ক্যানোলা, বুকে লাগানো নানান ধরনের ডায়ামিটার সব খুলে ছুঁড়ে ফেলল। পাগলের মতো এদিক ওদিকে তাকিয়ে দিকবিদিক হারিয়েও নিজের চুল টেনে ধরল। হাত কঠিনভাবে মুঠো হওয়ায় যেমন চুল ছিঁড়ে এলো, সাথে হাতের পিঠে লাগানো ক্যানোলা ফেটে গলগল করে রক্তও বের হয়ে এলো শিরা থেকে। ধীরে ধীরে রক্ত ঝরে গায়ের নীলচে পোশাক, বেডের সাদা চাদর জবজবে হয়ে টুপটুপ করে সেই রক্ত চকচকে সাদা মেঝেতে পড়ছে, গড়িয়ে চলেছে কেবিনের দরজার দিকে। শিরা ফেটে যাওয়ায় ফোয়ারার মতো রক্ত ছুটেছে। শিরার বদলে ধমনী হলে হয়তো এতক্ষণে ছোটখাটো একটা প্লাবন হয়ে যেত, অথচ সেদিকে ওর খেয়াল নেই। চুল খিঁচে ধরে থরথর করে কাঁপছে ও। সব চিন্তার ঊর্ধ্বে ওঠে এই মুহূর্তে রূপ শুধু এইটুকু ভাবতে পারছে, এত জঘন্যতম জীবনচক্র দেখার পরও কিভাবে এবং কেন এখনও বেঁচে আছে ও? কিসের আশায়, কিসের জন্য বাঁচল ও? কেন অ্যাক্সিডেন্টে মরে গেল না ও নিজেও? আর কি শাস্তি বাকি ওর? আর কি দেখানোর জন্য ওপরওয়ালা বাঁচিয়ে রাখলেন ওকে? হারানোর আর কিছু বাকি আছে ওর? কতদিন পার হয়েছে সেদিনের পর রূপ জানে না। বারবার শুধু কানের কাছে আবছাভাবে, অস্পষ্টভাবে বাজছে সেদিনের মায়ের কাছে শোনা ভয়াবহ মর্মান্তিক কথাগুলো। জাবির নেই, নিবিড় নেই ভাবতে হঠাৎ আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল রূপ। একটা মুহূর্ত পেরোল। এর পরপরই দরজা ঠেলে একসঙ্গে প্রবেশ করলেন বাইরে দাঁড়ানো কর্মরত নার্স আর ডাক্তার।
তারা মাত্রই পাশের কেবিন থেকে রোগীর চেকআপ সেরে বের হয়েছিলেন। দরজা ঠেলে প্রবেশ করতে পায়ের কাছে রক্তের স্রোত দেখে থমকালেন এক মুহূর্ত। পরক্ষণেই নার্স মেয়েটা এক প্রকার লাফিয়ে ছুটে এসে রূপের হাত আঁকড়ে ধরল। শিরার সাথে ঝুলতে থাকা ক্যানোলাটা খুলে ছুঁড়ে ফেলে শক্ত করে চেপে ধরল শিরাটা। রক্ত লেগে ভিজে গেল নার্সের পোশাকেরও একাংশ। ডাক্তার সাথে সাথে বের হয়ে আশেপাশে থাকা আয়াকে ডাকলেন, তারপর ছুটলেন ব্যান্ডেজের জিনিসপত্র ও কিছু নার্ভ শিথিলকারী মেডিসিন আনতে। রূপের কেবিনের এই অবস্থা দেখে নার্স ও আয়াদের জটলা পেকে গেল দরজার সাথে। নিমিষেই একটা হুলস্থুল লেগে গেল। নার্সরা অনেকজন এগিয়ে আসছে, আয়াদের নির্দেশনা দিচ্ছে কামরা পরিষ্কার করার। রূপকেও অন্য রুমে শিফট করতে হবে এই ব্যাপারে কথাবার্তা চলছে তড়িৎ বেগে। এদিকে নিভু নিভু চোখে মাথাটা পেছনে হেলে গেল রূপের। অতিরিক্ত রক্তক্ষরণ সাথে মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় মাত্র জ্ঞান ফেরা নিস্তেজ শরীরটা টিকতে পারছে না। হাত চেপে রাখা নার্স মেয়েটা নিজের বুকের সাথে ওর মাথাটা চেপে ধরল। এর মধ্যেই সমস্ত ভিড় ঠেলে ঝঞ্ঝাট উপেক্ষা করে কেবিনের দরজায় এসে দাঁড়ালেন দুজন মানুষ। নার্সেদের কেউ একজন চেঁচিয়ে উঠল, আপনারা রোগীর পরিবার, আপনারা এই মুহূর্তে বাইরেই থাকুন, ওনাকে ঠিক করার পর দেখা করবেন। পরিবার শব্দটা শুনে রূপ ভেজা উত্তপ্ত ফোলা চোখ দুটো খুলল, ঘেমে চুলগুলো মুখের দুপাশে লেপটে আছে। নার্সের বুক থেকে ঘরমাক্ত মুখটা তুলে আবছা চোখ দুটো দরজার দিকে স্থির করতেই দৃষ্টি এলোমেলো হয়ে গেল ওর। বার কয়েক পলব ঝাপটে ফোপানি আর হাঁপানি থামিয়ে ভালো করে দেখার চেষ্টা করল। আবারও সেই ধোঁকা ওর চোখের সামনে। না, এবার আর বাঁচবে না রূপ। আরেকবার কল্পনার জগতে সুখের দেশে ঘুরে এসে বাস্তবতার নিঠুর আঘাতে মরে মরে বাঁচতে চায় না ও। তার চেয়ে বরং সত্যি সত্যি মরে যাবে ও। মরে যাবে এক্ষুনি। রূপ চোখ সরিয়ে ওকে জড়িয়ে ধরে থাকা নার্স মেয়েটাকে দু হাতে জোরে ধাক্কা দিল। মেয়েটা পড়তে পড়তে বেঁচে গেল, তার হাত থেকে ছুটে গেল রূপের হাতের শিরাটা। খুবই ধীর গতিতে আবার রক্ত উপচে আসছে। রূপ বিছানার চাদর খামচে ধরে তা উল্টে ফেলল। বিছানার উপর থাকা ওর খোলা যন্ত্রপাতি সহ বালিশ কাঁথা সব ফেলে দিল ও। চিৎকার করে বলল, আমাকে বাঁচাতে আসবি না, আমি মরতে চাই, আমি মরে যাব, দূরে সর, দূরে। এই বলে হুট করে নেমে গেল ও বেড থেকে। পায়ে ঠেকল থকথকে রক্ত। সেসব খেয়াল না করে কাছে আসা নার্সগুলোকে পাগলের মতো থাবা মারতে মারতে পাশে থাকা সমস্ত স্ট্যান্ড, যন্ত্রপাতি, মনিটর সব ফেলে দিল ও। ঠিক এমন সময় ভেসে এলো সেই চিরচেনা, চিরকাঙ্ক্ষিত, হৃদয় আত্মা প্রশান্ত করা কণ্ঠের অস্থির ডাক, রূপ। রূপ ফিরে চাওয়ার আগেই ব্যক্তিটা রক্তের উপর বড় বড় পা ফেলে ছুটে এসে খপ করে নিজের বুকে ঠেসে ধরল ওকে। পাগলের মতো খামচে ধরে পুরো শরীরটা জড়িয়ে নিল ও। একটা চিমটি নড়ার ক্ষমতা রইল না রূপের। ও থেমে গেছে ঠিকই, কিন্তু মাথাটা প্রচণ্ড ঘুরছে। ওর কানের কাছে মানুষটার ধিমধিম করা হৃৎপিণ্ডের কাছ থেকে ভারী কিছু শব্দ ভেসে এলো। রূপ, কেমন করছিস কেন? কেমন লাগছে আমাকে বল? কেন এভাবে কষ্ট দিচ্ছিস নিজেকে? রূপ! রূপের শ্বাস ঘন হয়ে এল। এই তো সেই বুক, এই তো সেই বুকের ভেতর বেঁচে চলা অতি চেনা হৃদস্পন্দন। কতটা সত্য এই স্পন্দনের শব্দ! রূপ হাবিজাবি বহু কিছু ভাবতে ভাবতে মাথা ঘুরিয়ে বুক থেকে ঢলে পড়ার আগেই সামলে নিল মানুষটা। কোলে উঠিয়ে ওকে বেডে বসিয়ে নিজেও পাশে বসল, কিন্তু ছাড়ল না ওকে এক চুল। কঠিনতম আলিঙ্গনে জড়িয়ে রেখেই ডাক্তারকে ইশারা করল ওর হাত ব্যান্ডেজ করার জন্য। ততক্ষণে তার নিজের শার্ট প্যান্টেরও বেহাল দশা, রক্তে চুপচুকা। যতক্ষণ ডাক্তার নিজের কাজ করলেন, রূপ নড়ল না। জড়িয়ে ধরে রাখা ব্যক্তিটার বুকে মুখ গুজে চোখ বুজে পড়ে রইল। নার্সরা অর্ধচেতনকোপের ড্রেসটা চেঞ্জ করার পর আর 1 সেকেন্ড দেরি না করে মানুষটা ওকে আবারও কোলে তুলে নিল। দ্রুত পায়ে চলে গেল নতুন ক্যাবিনে, যেখানে পিনপতন নীরবতা। পিছনে পিছনে নাদিরা বেগম আর আসেননি। বেডে বসিয়ে বুক থেকে ওর মুখটা তুলে ধরতেই রূপ নিজের ফোলা ও রক্তিম চোখ দুটা মেলল। সাথে সাথেই নিঃশ্বাস বন্ধ হল ওর। হৃৎপিণ্ডের বিট মিস হলো একটা। বরফে আচ্ছাদিত মানুষের মতো শিরশির করে কাঁপছে শরীর। ও কি আজও কমায়? মানুষটার 2 কাঁধের শার্ট খামচে ধরেও বিড়বিড় করল, তুমি তুমি কোথায় ছিলে? কেন আবার এলে? যাবির? আবার চলে যাবে তুমি? এবার আমাকে নিয়ে যাবে নিজের সাথে, নয়তো আমি বিষ খাবো। আমি হাসপাতালের ছাদ থেকে এক্ষুনি লাফিয়ে পড়ব। আমার আর সহ্য হচ্ছে না। আমি মরতে চাই, শুনছ? জাবির! 2 হাতে জাবিরের কাঁধ ঝাঁকিয়ে কথাগুলো বলতে বলতে ঠক ঠক করে কাঁপছে রূপ।
জাবির সহসাই ওর দুই গালে হাত রেখে গাল ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলল, রূপ, রূপ শান্ত হাজান, পাখি, কোথায় যাচ্ছি আমি? এই তো তোর সাথেই আছি, থাকবো আজীবন। কথাগুলো বলে পাগল রূপকে আষ্টেপৃষ্টে বুকে চেপে ধরল সে। ওর কানের উপর হাত রেখে মাথাটা বুকে আরও চেপে ধরে জাবির দুই চোখ বুজে বলল, শোন, ধুকপুকানি শোনা যায়? আমি আছি পাখি, তোর গাছেই আছি। একবার গিয়েছিলাম, তবে আর নয়, কখনো নয় রূপ। মরলেও এবার তোকে নিয়েই মরব। আমার উপর একটু করুণা করে এবার শান্ত হাজান। আর কতদিন এভাবে কাটাবি? আমার কষ্ট হচ্ছে না তোকে এভাবে দেখতে? জাবিরের কথাগুলো শুনতে শুনতে হাউমাউ করে কেঁদে ফেলল রূপ। জাবিরের মাথায় পেঁচানো ব্যান্ডেজ। বুক থেকে মুখ তুলে জাবিরের সারা মুখে দুই হাত বুলিয়ে ঝরঝর করে কাঁদল রূপ। চেঁচিয়ে কাঁদল, আবার জড়িয়ে ধরল, আবার মুখ উঠিয়ে জাবিরের ঘাড়ে কাঁধে চোয়ালে হাত বুলাল। হেঁচকি তুলতে তুলতে উন্মাদের মতো আচমকা জাবিরের গলায় মুখ গুজে চিৎকার করে কাঁদল রূপ। কান্না ভেজা ভগ্ন কণ্ঠে বলল, তুমি কবে এসেছ? 2 বছর আগে আসনি? আমি তোমাকে লন্ডন থেকে আনিনি? জাবির নিজেও রূপের কাঁধে মুখ গুজে ওকে নিজের কোলে বসালো। রূপের কোমর জড়িয়ে রেখে সে বলল, হ্যাঁ, তুই তো এনেছিস। রূপ মাথা তুলে বলল, তাহলে তাহলে আবার কান্নায় ভেঙে পড়তেই জাবির সোজা হয়ে ওকে শান্ত করার চেষ্টা করল। কেঁদে কেঁদে ঘেমে নিয়ে সারা মুখ ভেজা রূপের। তপ্ত আগুনের মতো গরম হয়ে আছে সারা মুখ। চুল লেপটে আছে মুখে, গলায়, এলোমেলো উস্কো খুস্কো চুল। সব মিলিয়ে পাগলের দশা। জাবিরের অন্তরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কি এক মানসিক যন্ত্রণার ভেতর দিয়েই না যাচ্ছে মেয়েটা, শুধুমাত্র তার জন্য। বহু কসরত, বহু কথা বুঝানোর পর একটু শান্ত হল রূপ। মাথাটা একটু সুস্থির হতেই আচমকা আবার ঠোঁট ভেঙে প্রশ্ন করল, নিবিড়, আমার নিবিড়? জাবির ওকে বুকে রেখে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে বলল, নিবিড় বাড়িতে, তুই দেখতে চাইলে নিয়ে আসতে বলবো। হুট করে কান্না থেমে গেল রূপের। ও জাবিরের বুক থেকে মাথা তুলে অবাক চোখ মেলে তাকিয়ে বলল, তুমি আমাকে তুই করে বলছ? তোমার মনে পড়েছে আমাদের? রূপ কথাটা শেষ না করে ছলছল চোখে তাকিয়ে রইল। ঠোঁট কামড়ে এখনও কাঁদছে ও। জাবির ওর গালে মুখে অজস্র চুমু খেল। অবশেষে ঠোঁটের উপরও দীর্ঘ চুমু খেয়ে বলল, অ্যাক্সিডেন্টের পরেই মনে পড়েছে। সেটা বলার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি তুই জানিস? কিন্তু তুই তো হুঁশ জ্ঞান হারিয়ে সেই যে পড়ে রইলি তো রইলি। একবার হুঁশ ফিরে খিঁচুনি উঠল, তারপর আবার সে কি অচেতনতা। আমি নিজেও তখন ভর্তি ছিলাম। তুই জেগেছিস জানলে আমি তখনই তোর কাছে আসতাম। রূপ কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ল। অবিশ্বাস্য চোখে চেয়ে থেকে বিড়বিড় করল, তুমি আমার সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে, কিন্তু আমার সাথে তোর নিবিড়? এটুকু বলতেই হঠাৎ রূপের অন্য কিছু মনে পড়ল। ও তাৎক্ষণিক মাথা দুই পাশে নেড়ে অস্থির হয়ে বলল, একবার নয়, একবার নয়, আমি আরও একবার জেগেছিলাম। তোমাকে বলেনি কেউ? মা বলেনি? জাবির হিসব ভুরু কুচকালো। রূপের চুলগুলো কানের পাশে গোছাতে গোছাতে বলল, আরেকবার কখন জাগলি? লোরাজেপাম দেওয়ার পরদিন থেকে তো আমি 24 ঘন্টা তোর সাথেই ছিলাম, তোর ক্যাবিনেই দিনরাত বসে থেকেছি। রূপ কিছু বলতে পারল না। হতবাক হয়ে বিস্মিত নেত্রে তাকিয়ে রইল কেবল। জাবির হালকা করে শ্বাস ফেলে ওকে আবার বুকের উষ্ণতায় টেনে নিয়ে বলল, অনেক হয়েছে আজ, এবার চুপ করে একটু রেস্ট নে রূপ। আর কতদিন হসপিটালে থাকতে চাস? রূপ কিছু বলল না। ওর কোনো হিসাবই মিলছে না, বরং আরও জট পেকে যাচ্ছে। ওর গায়ে হাতে বুলিয়ে জাবিরই আবার বলল, অ্যাক্সিডেন্টের 4-5 দিনই আমি সুস্থ হয়ে গেলাম, অথচ তুই সুস্থ হচ্ছিলিস না। ইনফ্যাক্ট জ্ঞানটাও ফিরছিল না। যাও শুনলাম শারীরিক কন্ডিশনের উন্নতি হচ্ছিল, তাও সেদিন জ্ঞান ফেরার পর খিঁচুনি আর শ্বাসকষ্ট উঠে আরও খারাপের দিকে গেল। জানি সেই খবর শুনে আমি কিভাবে বেঁচেছিলাম। এর পরদিন শুধু শুধু বিনা কারণেই অবস্থায় আরও অবনতি হল, অথচ ডাক্তারসহ কেউ বুঝতে পাচ্ছেন না কি কারণে তোর এই অবনতি। ফ্র্যাকচারগুলো অত গভীর ছিল না, শরীরেও তেমন কোনো বাজে প্রভাব নেই। ডাক্তারের ধারণা ছিল শরীরের উন্নতির সাথে তোর মস্তিষ্ক রেসপন্স করছে না। লরাজেপ্যাম পুশ করার সুদীর্ঘ 8 দিন পর আজ হুঁশ ফিরেই তোর এমন পাগলামি কতটা কাঁপিয়ে দিয়েছিল আমায় ভাবতে পারছিস রূপ? ওই 8টা দিন আমি কোন নরকে ছিলাম বুঝতে পারছিস? দুশ্চিন্তায় মরতে মরতে যা বেঁচেছিলাম, আজ তোর অবস্থা দেখে প্রাণটাই বের হয়ে যাচ্ছিল। জাবিরের দীর্ঘ বক্তব্য, তার অসহনীয় অনুভবের বর্ণনা শুনে রূপের নিজেরই গা কেঁপে উঠল, চোখ ভিজে গেল। ও বুঝতে পারল যেদিন মায়ের সাথে ওর কথা হয়েছিল তারপর থেকেই ওর অবস্থার অবনতি হচ্ছিল। কিন্তু হুঁশ পেয়ে ওমন মর্মান্তিক কথাগুলো জানতে পেরেই যে রূপের এমন হাল হয়েছিল
সে কথা মা কাউকে বলেননি কেন? কথা শেষ করে জাবিন রূপকে যতটা পারল ততটা শক্ত করে জড়িয়ে রাখল। যতটা তার ক্ষমতায় ও শক্তিতে ছিল ততটা আষ্টেপৃষ্টে চেপে রাখল বুকের সাথে। রূপ বুঝল যতটা অনলে ও দগ্ধ হচ্ছিল ততটাই জাবিরও পুড়ছিল। বেশ কিছুক্ষণ পর জাবির বলল, এখন বুঝতে পারছি অচেতনতাও তুই আমাকে হারানোর ভয়ে মানসিকভাবে নিঃশেষ হয়ে যাচ্ছিলিস রূপ, তাই শরীরেও সেটার প্রভাব পড়ছিল। এই তো কিছুর পরও রূপ আজ জ্ঞান ফিরে পেয়েছে। এতে জাবিরের মনে হল শুধু রূপই বেঁচে ওঠেনি, জাবির নিজেই বেঁচে উঠেছে আরেকবার। এমন সময়ে কেবিনের দরজায় টোকা পড়লে জাবির আলতো করে রূপকে ছাড়ল, তবে ওর হাতটা ছাড়ল না। দরজায় মাকে দাঁড়িয়ে থাকতে দেখে রূপের পলক পড়ল না। নাদিরা বেগম ভেতরে এসে ঝাঁপিয়ে পড়লেন মেয়ের উপর। মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাঁও-মাও করে কাঁদলেন। অনর্গল অসংখ্য কথা বলে গেলেন। রূপ বুঝল ওর অবস্থা সত্যিই শোচনীয় ছিল, যার ফলে প্রতিটা মানুষই চিন্তায় আধমরা হয়ে পড়েছিল। নাদিরা বেগম স্থির হওয়ার আগেই রূপ আচমকা প্রশ্ন ছুড়ে দিল, মা, তুমি আমাকে সেদিন ওসব কথা কেন বললে? নাদিরা বেগম কান্না থামিয়ে চিন্তিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি কথা? তুমি বলেছিলে না জাবিরকে পাওয়া যায়নি? 2 বছর ধরে আমি কোমাই ছিলাম, কোমাই থেকে জাবিরকে কল্পনা করেছি বলেছিলে না? নাদিরা বেগম হতভম্ব চোখে একবার জাবিরের দিকে তাকালেন। তিনি দুনো কথা বলতেও ভুলে গেছেন। রূপ নিজের করা প্রশ্নের উত্তরের অপেক্ষায় মায়ের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। ও জানতে চায় মায়ের ওসব কথা বলার কারণ কি ছিল। রুমের মধ্যে বেশ কিছুক্ষণ পিন-পতন নীরবতা চলল। নাদিরা বেগমের স্তব্ধ অবস্থা দেখে শেষে উনার বদলে জাবিরই আবার বলে উঠল। সে রূপের হাত মুঠোয় নিয়ে ওকে নিজের দিকে ফিরিয়ে বলল, রূপ, 2 বছর তুই কোমাই থেকে স্বপ্ন দেখিসনি, বরং মায়ের সাথে যেসব কথাবার্তা বলেছিলিস সেদিন সেটাই ছিল তোর স্বপ্ন। কারণ একবার জ্ঞান ফেরার পর তুই আজকের আগে আর জাগিসনি। আইসিইউ রুম হওয়ায় সেখানে কেউ প্রবেশের অনুমতিই পায়নি, এমনকি মাও নয়, একবারের জন্যও নয়। আমি বিশেষ অনুরোধে দিনে রাতে বেশ কিছু ঘণ্টা তোর পাশে কাটাতাম। এখন বুঝতে পারছি সেই স্বপ্ন দেখার পর থেকেই তুই আরও অসুস্থ হচ্ছিলিস। নাদিরা বেগম আগামাথা কিছু বুঝলেন না। এদিকে রূপ স্তম্ভিত চোখে তাকিয়ে রইল জাবিরের দিকে। হিসাব মিলাতে ব্যস্ত ওর মস্তিষ্ক। 5 বছর দূরে থাকার পর আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে জাবিরকে হারানোর ভয় ওর অবচেতন মনে এতটাই তীব্রভাবে গেঁথে গিয়েছিল যে সেই ভয় স্বপ্ন হয়ে ওর মাথায় ধরা দিয়েছে, যার প্রভাবে ও দিন দিন পাগলপ্রায় হয়ে পড়ছিল। তার মানে জাবিরের সাথে কাটানো গত 2 বছর মিথ্যে নয়। 2 হাতে মুখ চেপে ধরল রূপ। গাল বেয়ে গড়াল নোনা জল। এর মধ্যে হুড়মুড়িয়ে কেবিনে প্রবেশ করলেন চৌধুরী বাড়ির প্রতিটা ব্যক্তি। রাজিয়া বেগমও ছুটে এসে ঠিক নাদিরা বেগমের মতোই রূপকে জড়িয়ে ধরলেন। অবাধ কান্নায় ভেঙে পড়ে বললেন, তোরা দুজন আমাদের কি পেয়েছিস বলতো রূপ? এত দুশ্চিন্তা শোভা যায়? রূপ নিজেও খালামণিকে জড়িয়ে ধরে আরেক চোট কাঁদল। এ কান্না সুখের, প্রাপ্তির। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব 69। লেখিকা মেহরুন্নিসা মিমি। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ ভুলে না। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা, সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। গানটা গেয়ে শেষ করতেই কেউ একজন ঝড়ের বেগে ছিটকে পড়ল পিঠের ওপর। বুকের ওপর হাত জড়িয়ে পিঠে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল কেউ। জাবির হেসে ফেলল। রূপ তার পিঠে মুখ গুজে রেখে বলল, ও ভুলে না এলো কোথা থেকে? ওটা তো বলে না ছিল। আমার গলা, আমার সুর, আমার মন, যেভাবে ইচ্ছে গাইব আমি। না নবে বিজনেস সুন্দরী। রূপ হেসে ফেলতেই জাবির নিজের বুক থেকে ওর হাত ছড়িয়ে ঘুরে দাঁড়াল। রূপকে বুকের ভেতর চেপে ধরে চুলগুলো এলোমেলো করে দিল ওর। রূপ তাকে জড়িয়ে ধরে বলল, একটু আগে চৈতি এলো না, ওকে আমি আজ কি বলেছি জানেন? স্বামী স্ত্রীর মহব্বতের পার্সোনাল মোমেন্টে বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্রকে টানছুস কোন আক্কেলে? চুপ করে শুনেন না কথাটা, সিরিয়াস কথা। শুনে যদি আমার সিরিয়াস মনে না হয় 1 থেকে 10 পর্যন্ত গুনে গুনে তোকে মাইন লাগাবো, আমার রোম্যান্সে বাগড়া দেওয়ার শাস্তি স্বরূপ।
রূপ হতাশ শ্বাস ফেলে জাবিরের দুষ্টুমি অগ্রাহ্য করে বলল, চৈতির সাথে পরামর্শ করেছি, আমার ছেলেকে দিয়ে ওর মেয়ে আনবো আমি, মানে ওদের বিয়ে দেব বড় হলে। ওয়ার্দা। রূপের বলতে দেরি, জাবির চেঁচিয়ে উঠে ওকে বুক থেকে সরিয়ে হতবাক হয়ে চাইতে দেরি হলো না। ওর দিকে তাকিয়ে দাঁত চেপে বাক্যটা শেষ করল সে। তাহলে? রূপ ভ্রু কুচকাতেই সে ধমকে উঠে বলল, তুই ভাবলিটা কি করে তোর এক্সের ভাগিনীকে আমি ছেলের বউ করব? এবার রূপের রেগে ওঠার পালা। ও কিছুক্ষণ বড় হা করে তাকিয়ে থেকে শেষে চোখ ছোট ছোট করে চিবিয়ে বলল, আবার আপনি এই কথাটা বললেন? এত বছরেও ভুলেননি? খারাপ লোক কোথাকার। আরেকবার এই কথাটা বললে বাগান থেকে কাঠের দণ্ডটা এনে আপনার মাথাটা ফাটিয়ে আবার স্মৃতিহারা করে দিব বললাম। রূপকে সঠিকভাবে রাগাতে পেরে ঠোঁট টিপে হাসল জাবির। জাবিরকে হাসতে দেখে রূপের মনে পড়ল ও রেগে গেলে জাবির কি ভীষণ আনন্দ পায়, মজা নিয়ে ওর রাগ উপভোগ করে। শুধুমাত্র ওকে রাগানোর উদ্দেশ্যে ওই লোকটাকে বারবার ওর এক্স বানায় জাবির। আজও সেই একই শতানি করছে সে। রূপ কটমটো করে তাকিয়ে আছে দেখে জাবির হেসে ফেলে ওকে বুকে চেপে ধরল। তারপর আবার বুক থেকে উঠিয়ে গালে ধরে কপালে দীর্ঘ চুমু আঁকল। ঠোঁটে চুমু খেতে চাইলে রূপ একপাশে সরে গিয়ে খিটখিটিয়ে হেসে উঠল। জাবির নিমিষেই ও চোয়ালটা চেপে ধরে দাঁত পিষে বলল, আমার ঠোঁট, আমার বউ, আমার ডিমান্ড। তুই সরে যাওয়ার সাহস কোথা পাস বেয়াদব? জাবিরকে থতমত খাইয়ে রূপ এত জোরে হেসে উঠল ও নিজেও বিস্মিত। নিজের হাসিতে নিজেই কাবু করতে পারছে না। প্রচণ্ড সেই হাসির ফাঁকেই বলল, আপনার নামটা অত্যাবশ্যকভাবে পরিবর্তন করব আমি, এর জন্য আকিকা আবার দিতে হলেও রাজি আছি। জাবির টাবির পাল্টে নাম রাখব আফনান চুম্মু চৌধুরী। দারুণ হবে, হা হা হা। বলতে বলতে আবার হেসে পিছনে ঢলে পড়ল। মাথা পিছনে হেলে হাসতে হাসতে প্রায় পড়েই যাচ্ছে, কিন্তু জাবির ওকে ধরে আছে বলে কোনো চিন্তা নেই। জাবির ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলল, ভেনিসের খাল থেকে পেতনির সাথে করে নিয়ে এসেছিলি নাকি? যখন তখন তোর উপর চেপে বসতে দেখি আজকাল। রূপ দমফাটো হাসি হাসতে হাসতে বলল, ভেনিসের খাল থেকে নয়, জুরিখের লেকের পাড় থেকে এনেছি। এই পেতনি বিশেষ আমন্ত্রণে এসেছে আমার সাথে। এই শুধু আপনি আশেপাশে থাকলেই আমার ওপর ভর করে আপনার ভালোবাসা খায়। রূপের কথা শুনে প্রথমে একটু অবাকের ভান করে ভ্রু কুচকালেও পর মুহূর্তেই সে নিজেও শরীর দুলিয়ে নিঃশব্দে হেসে উঠল। রূপকে বুকে চেপে ধরে বলল, পেতনিকে বলিস সে যেন 24/7ই তোর উপর ভর করে থাকে। আই উইশ 24 ঘন্টা তোর হাসির শব্দে কানে তালা লাগুক আমার। এতে কানে দফারফা হলেও মনের একটা সুগতি হবে। রূপ জাবিরের বুকে কিল বসিয়ে বলল, আমার হাসিতে আপনার কানে তালা লাগে? এটা বলতে পারলেন? পারলাম তো। আমি তালা লাগাতেই চাচ্ছি কি বরং লাগিয়েই ফেলেছি। আমার কানে, মনে, ধ্যানে, জ্ঞানে তোকে বন্দি করে তালা লাগিয়ে চাবি ফেলে এসেছি ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে। সুতরাং আফনান জাবিরের সীমানা থেকে বের হওয়ার সাধ্য তোর কোনোদিন হবে না। এর প্রমাণ তো ইতিমধ্যে পেয়েও গেছিস, রাইট? রূপ হাসি কমিয়ে লম্বা শ্বাস টানল। জাবিরের বুকে মাথা রেখে চোখ বুজে আছে ও। ঠোঁট প্রসারিত রেখে আলতো কণ্ঠে বলল, খুব ভয়ানকভাবে জটিল উপায়ে পেয়েছি প্রমাণ। 5 বছরে 5 ন্যানোসেকেন্ডের জন্য যাকে ভুলতে পারিনি, তার সীমানা পেরিয়নো তো দূর, সীমানের রেখার আশেপাশেও ঘেঁষি না আমি। জাবিরও ঈশ্বর ঠোঁট টেনে বলল, তুই আমাকে এত ভালোবাসিস, আমিও তোকে এত ভালোবাসি, অথচ এখনও নিবিড়ের কোনো সিবলিং এলো না। এটা কি পূর্ণাঙ্গ ভালোবাসার নীতিতে খাপ খাচ্ছে? এমন ভালোবাসায় লোকজন ভর্ৎসনা না করে বসে রূপ। অশ্বিত ধরনের বোকামি হচ্ছে না আমাদের? রূপ ভ্রু কুচকে ফেল, পর মুহূর্তে হেসে ফেলে আগের চেয়েও জোরে জাবিরের বুকে আঘাত করে বলল, জীবনেও ভালো হবেন না আপনি। বুড়ো হচ্ছেন দিন দিন, অথচ শয়তানি দেখলে মনে হয় শুদ্ধ ভার্সিটিতে পা দিয়েছেন। জাবির সেই কথার প্রত্যুত্তর না করে অন্য প্রসঙ্গ টেনে বলল, তুই ভালোবাসার সাথে সাথে দেখি রিভেঞ্জ নেওয়াও শিখে গেছিস। মানে স্মৃতি ফিরে আমি তোকে তুই ডাকার পর থেকে তুইও তুমি ছেড়ে আমাকে আপনি ডাকছিস। অর্থাৎ আমি চেঞ্জ হলাম মানে তোরও হতে হবে? এত স্বার্থবাদী! উফ, আজারে কথা বলবেন না। আপনার স্মৃতি ফেরার পর তুমি ডাকতে লজ্জা লাগছিল তাই আপনি দেখেছি। রিভেঞ্জ টিভেঞ্জ আবার কি জিনিস? জাবির রূপকে বুকটিতে তুলে ভ্রু কুচকে বলল, লজ্জা? সফলভাবে জল তো একটা বাচ্চা পয়দা করার পরও আমাকে লজ্জা লাগছে তোর?
জাবিরের নাটকীয় মুখভঙ্গি দেখে রূপ ভ্রু কুচকিয়ে তাকিয়ে থাকায় জাবির আবার বলল, মনে হচ্ছে আরেকটা বাচ্চা পয়দা করা ছাড়া তোর লজ্জা কাটাতে পারবো না। মাইনাসে মাইনাসে প্লাসের সূত্র অ্যাপ্লাই করা ছাড়া গতি নেই। জাবিরের কথায় রূপ সত্যিই লজ্জা পেল এবার। ও হেসে ফেলে হা করে শ্বাস ফেলে বলল, কি শুরু করলেন বলুন তো? তুমি বলো, নাম ধরে ডাকো। রূপ জাবিরকে জড়িয়ে ধরতে চাইলে জাবির ওর বাহু ধরে জোর করে দাঁড় করিয়ে রাখল। রূপ ঠুট উল্টে আহা বলে কাঁদার উপক্রম করে জোড়াজুড়ি করে জাবিরের হাত সরালো বাহু থেকে। তারপর আবার তার বুকে মাথা রেখে বিড়বিড় করল, সেই পুরনো পাগল আমার। জাবির ও পিঠে হাত জড়িয়ে কানের কাছে চুমু খেয়ে বলল, বলবি না? রূপ ফট করে বলে ফেলল, আমি তোমাকে ভালোবাসি জাবির। শুধু জাবির, জান বললি না? রূপ দাঁতে দাঁত চেপে হাসি চাপল। তারপর সেই চেষ্টায় বিফল হয়ে ফিক করে হেসে ফেলে বলল, আই লাভ ইউ জাবিরের বাচ্চা, জান প্রাণ। জাবির তুমুল বেগে এলোপাথারিভাবে ওর গালে, মুখে, কানে, চোয়ালে চুমু খেয়ে গলায় নাক ঘষে বলল, আমিও তোমাকে ভালোবাসি ম্যাডাম জান। যেন তেন ভালোবাসা নয়, একেবারে কোটি টাকার বিলাসবহুল রাজকীয় অ্যাপার্টমেন্টের মতো ভালোবাসা। একই তো জাবিরের নাক ঘষাঘষি, তার উপর তার কথাবার্তা শুনে খিলখিলিয়ে হেসে উঠল রূপ। সরতে চাওয়ায় ওর মাথাটা পিছনে হেলে পড়লে সেই সুযোগে জাবির ওর গলার মাঝ বরাবর আরও ভালো করে ঠোঁট ঠেসে ধরল। রূপ শ্বশুরিতে হেসে ভেঙে পড়ে চিৎকার করে বলল, উফ, ছাড়ো। জাবির সাথে সাথে মুখ তুলে এক হাতে ওর মুখ চেপে ধরে ঠোঁট টিপে হেসে বলল, আস্তে যান, আমরা ছাদে আছি। লোকজন শুনে ফেললে ভাববেটা কি? দিনে দুপুরে খোলা ছাদেই। কথা শেষ করার আগে রূপও এবার জাবিরের মুখ চেপে ধরে চেঁচাল, শাট আপ, অসভ্য একটা। দুজনের বিস্তর খুনসুটির এক পর্যায়ে রূপ আবদার করল, গান শুনব, সুন্দর একটা গান শোনাও তো। রূপের পিঠটা নিজের বুকে ঠেকিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে আলতো কণ্ঠে গিয়ে উঠল জাবির, আমি জানি না কেন আমাকে ভিড়েতেও একা করে দিস। আমি জানি না কেন আমাকে এতটা নিজেরই করেছিস। মন থাকে না আর ঘরেতে, যেই পড়েছে আর ঝড়েতে। মন রয়েছে দেখ তোর হাতে। মন চলেছে আজ তোর সাথে বারে বার। রাত 10টা। চৌধুরী বাড়ির খাবার টেবিলে সবাই উপস্থিত। মহিলারা ডাইনিং টু কিচেন খাবার আনা নেবা করছে, পরিবেশন করছে। রূপ ব্যস্ত ভঙ্গিতে সালাদের বাটি আর মাটন কষার কাঁচের বাটিটা টেবিলে রাখতে না রাখতেই বোমা বিস্ফোরণ হলো একটা। অর্থাৎ এমনই সময় সবাইকে থুমকে দিয়ে জাবির একটা শশার টুকরো মুখে পুড়ে প্রায় চেঁচিয়ে ডেকে উঠল, জান! শুধু রূপই নয়, টেবিলে উপস্থিত চৌধুরী বাড়ির নারী পুরুষ প্রত্যেকের চোখ কোটর ছেড়ে বের হয়ে আসতে চাইল। সবাই বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে পরক্ষণে ঠোঁট টিপা হাসিতে ব্যস্ত হল। এদিকে হিমিয়ার শর্মী দাঁত বের করে শয়তানি হাসছে। এমনকি ইস্তিয়াক চৌধুরী ও শফিক চৌধুরীও অবাক হয়ে তাকিয়ে আছেন। ছেলেটা বেপরোয়া সবাই জানে, তাই বলে এতটা ডেসপারেটও লাগামহীন, অবিশ্বাস্য। সবার সাথে সাথে রাফিনও মুচকি হাসছে। একে একে সবার দিকে নজর বুলিয়ে রূপের মুখটা চিমসে গেল। রূপ নিজের জায়গাতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, বিস্ময়ে ওর চোখ ছানা বড়া। গোল গোল বড় বড় চোখ করে ওর ঠট দুটো পরস্পর চেপে ধরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। অথচ জাবিরের এসবে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো বিকার নেই। সে রূপের দিকে এক পলক তাকিয়ে হুট করে একটা চোখ টিপে দিয়ে আরেকটা শশার টুকরো নিল। তারপর এক হাত বাড়িয়ে দিল সিঁড়ির দিকে, মুখে উচ্চারণ করল, এসো জান পাখি। অমনি বিদ্যুতের বেগে নিবিড় এসে ঝাপটে পড়ল তার কোলে। এতক্ষণে সবাই বুঝতে পারল জাবির বলো তো কাকে ডেকেছে। রূপ যেন জান ফিরে পেল, চোখ দুটো বন্ধ করে বুকে হাত রেখে লম্বা শ্বাস ফেলল। এই লোকটা ওকে কোন দিন না জানি হার্ট অ্যাটাক করিয়ে অন দ্য স্পট মেরে ফেলে। নিবিড় জাবিরের কোলে আসতেই সবাই ফিক করে হেসে ফেলল জাবিরের এই ইচ্ছাকৃত শয়তানি বুঝতে পেরে। ধুমধারাক্কা একটা নিঃশব্দ হাসির রোল পড়ে গেল খাবার টেবিলে। বহুদিন পর জাবিরের এ ধরনের খোলামেলা শয়তানি পেয়ে চৌধুরী বাড়িটা যেন পুনর্জীবিত হয়েছে। বহু বছরের মরা বাড়িটাতে যেন এতদিনে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ডিনারের কিছুক্ষণ পর অনেকদিন পর রূপ আর জাবির উপরের ছাদে এসেছে। নিজেদের ঘরের ছাদ থাকায় এখানে তেমন আশা হয় না। ওদের ছাদে কোনো গাছ না থাকলেও এই ছাদটাতে গাছপালার অভাব নেই। জাবিরই এসেছিল এখানে সিগারেট খাবার জন্য। তাকে খুঁজতে খুঁজতে রূপও এসেছে। জাবির সিগারেট খাচ্ছে, রূপ দাঁড়ালো এসে পাশে। জাবির ওর দিকে মুখ ঘুরিয়ে হুট করে একটা দলার ধোঁয়া ছেলে দিল ওর মুখের কাছে। চোখ মুখ কুচকিয়ে ফেলে পিছনে সরে গেল রূপ।
দুহাতে আশপাশ পরিষ্কার করতে করতে চেঁচালো সজোরে, এই পাগল নাকি তুমি, স্টুপিড। এটা শুনে জাবির ডান হাতে সিগারেটটা নামিয়ে বাঁ হাতে রূপের কোমর ধরে টানল। রূপের সরে যাওয়া তার বরদাস্ত হয় না। ওকে কাছে এনে কোমর থেকে হাতটা রেলিংয়ে নামালো সে। ওকে বুকে বন্দি রেখে আবার সিগারেট টানল। দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিগারেটের গন্ধেটা তেমন উৎকট নয়, বরং কেমন একটু নেশালো নেশালো। তবুও রূপ একটু ছটফট করে বলল, উফ, যেতে দাও আমাকে। সাথে সাথে জাবিরও উত্তর এলো, যেতে পারলে যা। এই বলে সে ডান হাতটাও রেলিংয়ে রেখে দিল। রূপকে পুরোপুরি আবদ্ধ করল। ছোট ছোট চোখ করে তাকিয়ে থেকে বারবার হাত উঠিয়ে সিগারেট টানছে। রূপ তাল সামলানোর জন্য এক হাতে তার বুকের কাছে টি শার্ট পাকড়ে আছে, অন্য হাত পিছনের রেলিংয়ে। জাবির যেতে বলেছে, কিন্তু ওর আসলে যাবার তো ইচ্ছা নেই। ও তো এভাবে বন্দিই থাকতে চায়, এখনও, আজীবনও। ও একটু আমতামতা করে বলল, না মানে যেতে যাচ্ছি না তো, সরতে যাচ্ছি শুধু। যেতে না চাইলে সরতেও হবে না, দাঁড়িয়ে থাক চুপচাপ, নড়বি আর আছাড় মেরে ফেলে দিব দোতলা থেকে। জাবিরের শান্ত গলায় বলা কথাটা শুনে চোখ বড় করে রূপ জিজ্ঞেস করল, তুমি পারবে আমাকে ফেলে দিতে? পারব তো। পড়লে মরে যাব না? না, মরবি না। এখান থেকে পরেও মরব না। জাবির আয়েশি ভঙ্গিতে সিগারেট টানছে। অন্ধকার আকাশের অর্ধচন্দ্রের দিকে তাকিয়ে সে কিছুটা উদাসী স্বরে বলল, ৭ সমুদ্রে ৭০ বার চুবালেও মরবি না তুই। বুর্জ খলিফা কিংবা ওয়াচ টাওয়ারের রুফটপ থেকে ছুঁড়ে ফেললেও মরবি না। কারণ আমার তোকে দরকার, আমার জন্য তোর বেঁচে থাকা প্রয়োজন। উপরওয়ালা আমার জন্য অবশ্যই বাঁচিয়ে রাখবেন তোকে। সুতরাং আমি যতদিন আছি, মরার অনুমতি নেই তোর। সেই সূত্র ধরেই বলছি, এখান থেকে পড়েও মরতে পারবি না, বড়জোর ২-১টা হাড়গোড় ভাঙবে। বোকার মতো ভ্রু কুচকে চেয়ে থেকে রূপ অবশেষে বলল, আবার শুরু হয়েছে সেই উল্টাপাল্টা কথাবার্তা। কি যে বলে, আদৌ কোনো যুক্তি ব্যাখ্যা আছে কিনা নিজেও জানে না। জাবির সিগারেটটা নিভিয়ে রেলিংয়ের এক কোণে রেখে দিল। রূপের বরাবর দাঁড়িয়ে ওর মুখের কাছে মাথা নামিয়ে বলল, শোন, যুক্তি ব্যাখ্যা থেকে মনে পড়ল, তুই আমাকে কোন যুক্তিতে বললি তোকে তুই তুই করে ডাকতে? আমার মন এসবে এখন আর সায় জানাচ্ছে না রূপ। ১.৫ বছর যা ডেকেছি তাই ডাকব। অনলি তুমি, তুমি, তুমি না ডাকলে বউ বউ ফিলটা জমিয়ে আসে না রূপ। রূপ সে কথার উত্তর না দিয়ে ঝামটা মেরে মুখ সরিয়ে নিয়ে বলল, উফ, এত কাছে এসেছ কেন? সিগারেটের গন্ধ আসছে, ইয়াক। জাবির দূরে সরার বদলে আরেকটু এগোলো। ওর ফিরিয়ে রাখা মুখটাতে ধূর্ত চোখে তাকিয়ে বলল, বেশি গন্ধ লাগছে? তাহলে তোকে ইউজ করে দেই। এই বলে সে রূপের মুখটা যেদিকে ঘোরানো সেদিকে মুখ নিয়ে চুমু খেল ওর ছোটে। রূপ প্রস্তুত ছিল না বিধায় শ্বাসে টান পড়ল ওর। নিঃশ্বাস কমে এলো। জাবিরের সরার নাম নেই। রূপ হাত উঠিয়ে তাকে সরাতে চাইলে সে হাত দুটো রেলিংয়ে চেপে ধরল। কিছুক্ষণ পর ঠোঁট সরিয়ে তৃপ্তিদায়ক ডেভিল হাসি হেসে বলল, ডিনারের পর নিকোটিন, এরপর ডেজার্ট। আহ, হোয়াট আ জয়ফুল লাইফ। রূপ তার বুকে ধাক্কা দিয়ে সরাল। ওড়নাতে ঠোঁট মুছে চলে যেতে যেতে বিড়বিড় করল, ছিঃ, অসভ্য একটা, ইয়াক। জাবির আবারও টেনে ধরল ওকে। হাতটা টেনে এনে নিজে রেলিংয়ে হেলান দিল। রূপকে কোলের কাছে এনে বুকের সাথে মিশালো ওর পিঠটা। পেটের উপর ২ হাত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওর টি শার্টের কাঁধটা একটু নামিয়ে আস্তে করে চুমু খেল ওর। রূপ নড়ল না, শুধু জাবিরের হাতের বাঁধনের উপর হাত রাখল শক্ত করে। চুমু খেয়ে জাবির ওর চোয়ালে নাক ঘষতে ঘষতে বেমাতাল কণ্ঠে বলল, এমনিতেই তিকে এক বাচ্চার মা মনে হয় না, তার উপর পড়ে আছিস আমার টি শার্ট। এখন তো ইন্টারের স্টুডেন্টও লাগছে না, অথচ আমি ভাবছিলাম এক থেকে তোকে আধ হালি বাচ্চার মা বানাবো। বাট তোর মতিগতি সুবিধার ঠেকছে না রে রূপ। রুমে চল। জাবির সোজা হতেই রূপ তড়িঘড়ি বলে উঠল, মানে আই এম সিক। জাবির থেমে গেল। হতাশ শ্বাস ফেলে আবারও আগের মতো রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়াল সে। রূপকে আড়না ধরে বুকের উপর হাত বেঁধে বাইরে চেয়ে রইল। রূপ একটু ভ্রু কুচকে পরক্ষণে জাবিরে হাত দুটো খুলে নিজেই তার বুকে শুয়ে চোখ বুঝল। অসহায় স্বরে বলল, আমার কি দোষ? জাবির ওকে ধরল তো নাই, বরং কাঁধ ধরে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে খানিকটা থমথমে গলায় বলল, তোর দোষ বললামই বা কখন? সরে দাঁড়া। কাছে আসতে না পারলে অযথা আমাকে জ্বালাস না, কন্ট্রোলে থাকতে দে। রূপ তবুও সরল না, বরঞ্চ হাত দুটো দিয়ে জাবিরের পিঠ আঁকড়ে ধরে বুকের নাক ঘষে বলল, সরব না। কত তপস্যার পর ফিরে পেয়েছি, তুমি বুঝবে না। তুমি একটা নিষ্ঠুর। কোথায় সারাক্ষণ আমাকে জড়িয়ে জড়িয়ে রাখবে, তা না উল্টো সরিয়ে দিচ্ছ। জাবির কিছু বলল না। রূপকে জড়িয়েও ধরল না সে।
হাত পিছনের রেলিংয়ে রেখে দাঁড়িয়ে আছে উদাস চিত্তে। রূপ মাথাটা উঠিয়ে বিরক্ত চোখে তাকিয়ে বলল, এমন করছো কেন? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগছে? ধ্যাত, ঠিক আছে, থাকো তাহলে। এই বলে ঠোঁট ফুলিয়ে কপাল কুঁচকে প্রচণ্ড অসন্তুষ্টি নিয়ে নিচে নেমে গেল রূপ। জাবির শান্ত সুধীর চোখে চেয়ে দেখল সেটা। মেয়েটা কেন বুঝতে পারছে না জড়িয়ে ধরলে জাবিরের এখন আর নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না। সে একটু ছোট্ট শ্বাস নিয়ে নিচে এলো। রুমে এসে দেখল লাইট বন্ধ, রুমে কেউ নেই। এটা দেখে মেজাজটা এক লাফে তুঙ্গে উঠে গেল জাবিরের। তার সাথে রাগ দেখানো হচ্ছে, তাকে ভোগাতে চায়। নির্বোধ মেয়েটাকে ছোট্ট একটা শিক্ষা দেওয়া অতীব প্রয়োজন বোধ হল তার। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা পর্ব ৭০ সমাপ্ত। লেখিকা মেহরুন্নিসা মিমি। জাবির রুম ছেড়ে বের হয়ে বুঝার চেষ্টা করল রূপ কথায়। করিডোরের শেষ মাথার রুমটার লাইট বন্ধ, দরজাটাও খোলা। নিবিড়ের কথার আওয়াজ আসছে নিচতলায় আফিয়া বেগমের রুম থেকে। তার মানে রূপ নিবিড়ের সাথে শোয়ার জন্য নয়, রাগ করেই আলাদা রুমে শুয়েছে। এটা বুঝতে পেরে জাবিরের মাথাটা আরেকটু গরম হল। সে সিঁড়ির গোড়া পেরিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়াল, যেন তার গলার আওয়াজ রূপ স্পষ্ট শুনতে পায়। সিঁড়ির ওপাশে আগে শর্মির রুম, তারপর কোনায় রূপের রুম। শর্মির রুমটার সামনে দাঁড়িয়ে জাবির রেলিং ধরে নিচে উকি দিল। এই বরাবরই নিচতলায় আফিয়া বেগমের কামরা। জাবির একটু নিচে উকি দিয়ে মায়ের উদ্দেশ্যে রাশভারী গলায় চেঁচিয়ে বলল, মা, রূপকে বলো আমার ঘরে আসতে, এক্ষুনি। এক্ষুনি মানে রাইট নাও। ৬০ সেকেন্ড থেকে ১ সেকেন্ড দেরি হলে কানের নিচে গুনে গুনে ১০টা চড় মারব। কথাগুলো বলে একবার রূপের খোলা রুমটার দিকে নজর দিয়ে ঠোঁটের কোণ বাঁকিয়ে হেসে নিজের ঘরে চলে গেল জাবির। আফিয়া বেগমই নয়, নিচতলায় উপস্থিত প্রতিটি ব্যক্তির কানেই জাবিরের চিৎকার পৌঁছেছে সুষ্ঠুভাবে। এটাই চাচ্ছিল সে। আফিয়া বেগম ভাবলেন রূপ হয়তো কিচেনে কোনো কাজে দেরি করছে। তিনিও রুম থেকেই খানিকটা গলা চড়িয়ে ডেকে উঠলেন, রূপ, কোথায় তুমি? ততক্ষণে রূপ রুম ছেড়ে দৌড়ে বের হয়ে এসেছে। দেরি হলে এই লোক আবার ইজ্জতের কোন স্টাইলে ফালুদা কাস্টার্ড পুডিং বানাবে কে জানে, কোনো ভরসা নেই। রূপ করিডোর থেকে ঝুঁকে উত্তর দিল, আছি মা। এই বলে একা একাই কটমটেও দ্রুত জাবিরের রুমে গেল। দরজায় পা রাখতেই আচমকা ওকে টেনে নিল জাবির। রূপ দাঁত পিষে চোখ রাঙিয়ে বলল, স্মৃতি হারিয়ে ভালোই তো ভদ্রলোক হয়ে গিয়েছিলে, এখন আবার সেই নির্লজ্জ অসভ্য হলে কেন? তোমার কি একটুও লজ্জা করে না সবার সামনে বউকে রুমে ডাকতে? তার উপর ছেলেটাও আছে, ও শোনেনি? জাবির রূপের হাত ধরে রেখে দরজা লক করল। লাইটটা বন্ধ করে হুট করেই কোলে তুলে নিল রূপকে। বিছানায় নিয়ে বালিশে শুয়ে ওর ওপর ঝুঁকে কড়া সারে বলল, আমি অসভ্য হলে তুই একটা বেয়াদব। স্বামীকে নারাজ করে তার থেকে দূরে চলে যাওয়া কোনো আদববান স্ত্রীর কাজ হতে পারে না। কেন গিয়েছিলি ওখানে সেটা বল। ভেবেছিলি ওই স্মৃতিহারা গোবেট ভদ্রলোকের মতো চুপচাপ মেনে নেব আমি? নেভার। তখন কিছু মনে ছিল না তাই নিজের জিনিসটা ঠিকমতো আদায় করতে পারিনি। এখন কি সেই গাধামি করব নাকি? ভাবলে কি করে? রূপ নাক ফুলিয়ে বলল, শোনো, আমার শরীর ভালো নেই। তোমার মতিগতি ঠিকঠাক লাগছিল না তাই চলে গিয়েছিলাম। তাছাড়া তুমি নিজেও তো আমাকে সরিয়ে দিলে তখন। একটুও জড়িয়ে ধরনি, আমি ধরায় উল্টো ডিনাই পড়েছ আমাকে। কতটা জঘন্য কাজ এটা ভাবতেও পাচ্ছি না আমি। কিভাবে করতে পারলে তুমি এটা? কতটা দিন, কতগুলো রাত তোমাকে জড়িয়ে ধরার জন্য আহাজারিতে মরেছি জানো তুমি? বলতে বলতে ফুপিয়ে উঠল রূপ। মনে পড়ে গেল জাবির বিহীন ৫ বছরে কাটানো দুর্বিষহ দিন রাতগুলোর কথা। জাবির রূপের হাত ছেড়ে দিয়ে ওর বুকে মাথা রাখল সে। শোয়ার আগে নিজের টি শার্টটা খুলে নিল সে। তারপর কমফোর্টার টেলে নিজের গা ঢেকে রূপের উপর শুয়ে পড়ল। চোখ বুজে গাঢ় স্বরে বলল, জঘন্য কাজটা শোধানোর জন্যই আপনাকে আনিয়েছি ম্যাডাম জান। এখন তোর কাছেই আছি, এর চেয়ে বেশি কাছে আসা যায় না নিশ্চয়ই। আসা গেলেও সেটা আপাতত পারছি না। জড়িয়ে ধর। রূপ চোখের কোণের পানি মুছে জাবিরের ঘাড়ের চুলে হাত বুলাল। জাবির চোখ বুজে অস্পষ্ট স্বরে আবার বলে উঠল, সরি, জড়িয়ে ধরো। ফিক করে হেসে ফেলল রূপ। ওর হাসির শব্দ ও কম্পন টের পেয়ে জাবিরের শান্তি হল এবার। সেই ভয়াবহ দিনগুলো একাকী কিভাবে কাটিয়েছে রূপ এটা ভাবলে তার নিজেরও গায়ে কাটা দেয়। মেয়েটাকে এমনিতেই তো শুরু থেকেই জানপ্রাণ ঢেলে ভালোবাসত সে। এখন ইচ্ছে করে জানটা বলি করে কোরবান করে দিয়ে ভালোবাসতে। এখন মনে হয় ওকে যতই ভালোবাসবে সে ততই কম হবে। জাবিরের ভালোবাসার জোয়ারকে আরেকটু লণ্ডভণ্ড করতেই যেন চুপি চুপি স্বরে ব্যক্ত করল রূপ নিজের অন্তরের কিছু গভীর আবেগ। কতটা ভাগ্যবান হলে তোমার মতো একজন পাগল প্রেমিকের প্রেমিকা হওয়ার সৌভাগ্য অর্জন করা যায় আমি ভেবে পাইনি কখনো জানো। কতটা ভাগ্যবান হলে মৃত্যুর মুখ থেকে প্রেমিকরূপী স্বামী নামক প্রিয় পুরুষটাকে ফিরে পাওয়া যায় বলতো। কতটা তপস্যার পর তোমাকে ফিরে পেয়েছে কল্পনা করতে পারো? জাবির কোনো উত্তর দিল না।
শুধু রূপকে আছড়ে পিষ্টে আঁকড়ে নিল আরও জোরালোভাবে। নাক ঘষে দিল ওর গলায়। রূপের ঘুম ভাঙার আগেই আজ অফিসে চলে গিয়েছে জাবির। জরুরি কাজ ছিল নাকি? ঘুম ভেঙে ফ্রেশ হয়ে নিচে নেমে নিবিড়কে খুঁজল রূপ। আফিয়া বেগমের কাছে জানতে পারল নিবিড়ও আজ সকাল সকাল উঠে পড়ায় ওকে নিয়ে অফিসে গিয়েছে জাবির। রূপ বিরক্ত ভঙ্গিতে ভাবল, এমনিতেই তার নাকি গুরুত্বপূর্ণ কাজ, এর মধ্যে ছেলেকে নিয়ে যাওয়া মানে কাজের খতমে মাহফিল বানানো ছাড়া কিছু নয়। ও তখনই ফোন করল জাবিরকে। রিসিভ হতেই কর্কশ্বরে বলে উঠল, এই, তোমার কি মাথার তারটা ডিসকানেক্টেড হয়েছে কোথাও? এত সকাল সকাল ছেলেটাকে সাথে নেওয়ার মানেটা কি? জ্বালাচ্ছে না এখন? রূপের রাগের ফুলঝুরি শুনে জাবির আর কিছু বলল না। ফোনটা স্পিকারে করে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, জ্বালাচ্ছিস নাকি রে চ্যাম্প? নিবিড় ডিবানে শুয়ে শুয়ে ট্যাবে গেম খেলছিল। এতক্ষণ বাবার পিসিতে খেলেছে। ও শুয়ে থেকেই বড় গলায় বলল, আমি বাবাকে জ্বালাই না মা, বাবা আমাকে বকেও না। বাবার জন্য এই পক্ষপাতিত্ব সহ্য হল না রূপের। দীর্ঘশ্বাস ফেলে ও বিড়বিড় করে বলল, বাবার বাচ্চা। তারপর জাবিরকে উদ্দেশ্য করে বলল, তোমার মিটিং হয়েছে? দুপুরে দ্রুত ফিরে আসবে, বাড়িতে লাঞ্চ করবে। তোমার জন্য ওর স্কুলটাও মিস হলো। এভাবেই বিগড়াতে থাকো, ঠিক আছে? তারপর আমাকে বলবে না কিছু। আগে নিজের বিগড়ে থাকা মাথাটা ঠিক করুন ম্যাডাম। সকাল সকাল এত চেঁচামেচি কানে সইছে না আমার। জাবিরের ফিচেল স্বর শুনে রূপ ফোঁস করে শ্বাস ফেলে বলল, ব্রেকফাস্ট করেছ? ওকে খাইয়েছ? ওরে শিট, ছেলে মনে হচ্ছে ওনার একার। আমার কোনো জ্ঞান নেই, টান নেই। আপনার থেকে আমার কাছে বেশি সুখে আছে ও। বুঝেছেন মিসেস রূপবতী? জাবিরের কথার প্রতিউত্তরে নাক ফুলাল রূপ। ওকে অপমান করা হচ্ছে? এতদিন একা একা যত্ন করে ছেলেকে বড় করেছে, আজ এই অপমানিত হতে? ক্যাটকেটে স্বরে রূপ বলল, বেশি সুখ নিয়ে তাহলে অফিসেই ঘর বানিয়ে থাকছ না কেন, বাপ ছেলে মিলে? আমার কাছে যদি এসেছ দুজনের একজনও, তাহলে বরাবরের মতোই রাগে কথা ভুলে তোতলাতে শুরু করেছে রূপ। জাবির ঠোঁট চেপে স্পিকার অফ করে ফোন কানে ধরল। হাসি লুকিয়ে নিবিড়কে না শুনিয়ে নিচু আওয়াজে বলল, আমরা এখানে থাকলে তুই একা হয়ে যাবি, তার আগে তোকে একজন সঙ্গী গিফট করে ফেললে কেমন হয়? রূপ বুঝল জাবির কি বুঝাতে চাচ্ছে। আজকাল এই ব্যাপারটা যেন বড় বেশি মাথায় চেপে বসেছে তার। সুযোগ পেলেই বারবার উগড়ে দিচ্ছে। রূপ নিজেও হাসি চেপে ধমকে উঠল, শাট আপ, ফোন রাখছি, সময়মতো চলে আসবে। ফোন রেখে জাবির চেয়ার ছেড়ে উঠে নিবিড়ের কাছে গেল। ডিবানের সামনে হাঁটু গেড়ে বসে অপলক চেয়ে রইল সে ছেলের মুখপানে। কি নিষ্পাপ কোমল মুখশ্রী! চেহারায় ৯৮ ভাগই জাবিরেরই সাদৃশ্যতা। বাকি ২ ভাগের মধ্যে পড়েছে চোখ দুটো আর হাসিটা। ওই দুটো হুবহু রূপের কার্বন কপি। বাবাকে কাছে আসতে দেখে নিবিড় ট্যাব থেকে চোখ সরিয়ে চাইল। মায়ের মতোই ঠোঁট চেপে মুচকি হাসল। শিশুসুলভ গভীর চোখ দুটোতে উপচে পড়া খুশির জোয়ার। তবে হাসিতে কোনো বাড়াবাড়ি নেই। তুলতুলে গাল দুটো হালকা লালচে রঙা। ছেলের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎই বুকের ভেতর এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল জাবিরের। এ ব্যথা হয়তো সুখের, কিংবা খানিকটা দুঃখেরও। দুঃখ এই ভেবে জাবিরের এই প্রতিচ্ছবিটা প্রতি মুহূর্তে চোখের সামনে দেখেও কিভাবে সুস্থ স্বাভাবিক ছিল রূপ সেই কয়টা বছর। কি নিদারুণ যন্ত্রণায় দিনাতিপাত করেছিল মেয়েটা, জাবির আজও সঠিক পরিমাপ করতে পারে না। কিভাবে আকাশসম প্রেম বুকে ধারণ করেও তার অনুপস্থিতি সহ্য করেছে রূপ। নিবিড় না থাকলে কি পারত? তখন তো ওর কাছে বেঁচে থাকার কোনো হেতুই থাকত না। অথচ রূপকে একদিনের জন্য বাবার বাড়ি যাওয়ারও কখনো পারমিশন দিত না জাবির। ও চোখের সামনে না থাকলে দুনিয়া অন্ধকার লাগত তার। কাজ শেষে ঘরমাক্ত শরীরে ক্লান্ত মোলে বাড়ি ফিরে প্রেয়সীর মুখখানে না দেখলে মেজাজ ঠিক থাকত না। তাই তো কখনো দূরে যাওয়ার অনুমতি দেয়নি। ভীষণ ব্যস্ততম কাজের ফাঁকেও যখনই রূপকে দেখার আকুলতা ছেয়ে যেত বুক জুড়ে, এক পলক দেরি না করে বাড়ি চলে আসত জাবির, হোক সময় কিংবা অসময়ে। বাড়িতে না পেলে ভার্সিটিতে চলে যেত। সে কি পারত রূপকে ছেড়ে ৫টা বছর সুস্থ থাকতে? তাহলে রূপ কিভাবে পারল? দায়িত্ব ও দায়বদ্ধতার এত জোর পৃথিবীতে। দায়িত্ব ও মমতা মানুষকে কতটা কঠিন রাখতে পারে রূপকে দেখলে বোঝা যায়। বুকের চিনচিনে ব্যথা ছাপিয়ে চোখ দুটো ভীষণ জ্বালা করছে জাবিরের। সে ফ্লোর থেকে উঠে ডিভানে বসে নিবিড়কে টেনে নিল কাছে। ওর কপালে, গালে, চোখে, ঠোঁটে, ছোট্ট দেহের যতটা অংশে পেরেছে এলোমেলো চুমু খেয়ে অবশেষে বুকে জড়িয়ে ধরল সজোরে। শার্টের দুটো বোতাম খুলে ছেলের মাথাটা চেপে ধরল বুকের যতটা কাছে পারা যায়। ডিভানে মাথা হেলাতেই জমে থাকা জলগুলো তার চোখের কোণ বেয়ে কান পর্যন্ত গড়াল। শুধু তাকে ভালোবাসে বলেই তার অস্তিত্বকে এতটা ভালোবাসতে পেরেছে রূপ। তারই খাতিরে, তার কাছে করা প্রতিশ্রুতির কারণে, তার শেষ চিহ্নটা টিকিয়ে রাখার লক্ষ্যেই বেঁচে থাকার সেই অসীম লড়াই চালিয়ে গিয়েছিল রূপ।
এই মেয়েটাকে কিভাবে কতটুকু সুখ শান্তি দিলে জাবিরের তৃপ্তি হবে সে ভেবে পাচ্ছে না। জাবিরের বুকে পড়ে থাকে ছোট দুই হাতে নিবিড়ও জড়িয়ে ধরে আছে জাবিরকে। এই সামান্য বিষয়টাতেও কি যে দারুণ প্রশান্তি আর সুখ জাবিরের মনটা ঘিরে ধরল। প্রেগনেন্সিতেও যে মেয়ে জাবিরকে ছেড়ে বাবার বাড়ি যেতে রাজি হয়নি, সে কিনা একা একাই এই শিশুটাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখালো, সিদ্ধ হস্তে এত বড় করে ফেলল। এই ঋণ জাবির কিভাবে আদায় করবে? না, সে হেরে গেল। ভেবেছিল যতটা উন্মাদনা নিয়ে সে রূপকে ভালোবেসেছে সব সময়, রূপ কখনো পারবে না। অথচ রূপ শুধু পারেইনি, পুরো পৃথিবীর কাছে প্রমাণ করেছে জবরদস্তি স্বরূপ বিয়ে করা মানুষটাকেও এতটা ভালোবাসা যায়। যে প্রেম শেখায় তাকে তার চেয়েও বেশি প্রেম দিয়ে সিক্ত করা যায়। জাবিরের আবারও মনে হয় সে হারিয়ে যাওয়ার পর রাফিন আর সাদাফ নিশ্চয় কম চেষ্টা করেনি রূপকে পেতে। কতটুকু চেষ্টা করেছে তা বিভিন্ন মাধ্যমে অলরেডি জাবিরের জানা। তবুও রূপ কেন নিজের এত দীর্ঘ জীবনটা শুধু জাবিরেরই নামে উৎসর্গ করেছিল? কেন কারো বাড়ানো হাতটা ও আঁকড়ে ধরেনি? ভালোবাসা শিখে গিয়েছিল বলেই কি ধরেনি? এত সুখ এত ভালোবাসা সত্যিই জাবিরের পাওনা ছিল? এত প্রাপ্তি উপরওয়ালা জাবিরের তাকদিরে লিখেছেন? জাবির বাঘ খরা হয়ে ভাবে সেসব। জাবির হাঁ করে করে লম্বা শ্বাস টেনে আবার তা ফেলে বুকের ভারটা কমানোর চেষ্টা করল। নিবিড়ের কপালে চুমু খেয়ে নিবিড়কে কোলে জড়িয়ে বলল, তোর জন্য একটা স্কুল আমার অফিসেই খুলে ফেলি। কি বলিস রে জুনিয়র? সারাদিন তোকে চোখের সামনে দেখতে পাবো তাহলে। দেখে দেখে চোখ জুড়াবো। নিবিড় এত সব গভীর অর্থবহ কথা বুঝল না। ও মুখ তুলে ঠোঁট ফুলিয়ে বলল, আমি মার কাছে যাব বাবা। জাবির সাথে সাথেই বলে উঠল, মার কাছে যাবি? তোর আর আমার মনোবাসনা দেখি অ্যাট দ্য সেম টাইমে একদমই সেম। আমারও তো ভীষণ ইচ্ছে করছে তোর মার কাছে যেতে। নিবিড়কে কোলে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে জাবির বলল, কাজের গুলি মারি, চল এক্ষুনি বাড়ি যাব। তোর মাম্মিকে দেখার তৃষ্ণায় কখন ছটফটিয়ে মরে যাই নিশ্চয়তা নেই। কোনো চান্স নিতে চায় না বাপ ছেলে নিষ্পাপ জানদীপে নিয়ে। খুশিতে হাতে তালি বাজিয়ে উঠল নিবিড়। চট করেই একবার চুমু খেয়ে ফেলল খোঁচা খোঁচা দাড়িতে আবৃত বাবার গালটাতে। জাবি সন্তুষ্টিজনক হেসে থেলে বলল, হোরে শেট, তুই দেখি আমারই কপি পেস্টে আব্বাজান। কথায় কথায় চুমু গিস্ট। তারা বাড়ি ফিরে দেখল রূপ মাত্রই কিচেন ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। জাবির নিবিড়ের দিকে ফিরে ঠোঁটে আঙুল রেখে শব্দ করতে নিষেধ করল। আস্তে আস্তে পা টিপে টিপে রূপের পিছনে পিছনে রুমে গেল তারাও। রূপ রুমে পা রাখতেই জাবির ইশারা করল নিবিড়কে। সাথে সাথে বাড়ি ফাটিয়ে চিৎকার করে উঠল নিবিড়, ভাউ! ভয় পেয়ে নিবিড়ের চেয়েও জোরে চেঁচিয়ে উঠল রূপ। ছিটকে রুমের ভেতর গিয়ে ফিরে যেয়ে বুকে থুথু ছিটাল। মাকে ভয় পেতে দেখে খিলখিল হাসিতে ভেঙে পড়ল নিবিড়। জাবিরও শয়তানি হাসি হেসে নিবিড়ের সাথে হাইফাইভ বিনিময় করল। রূপ এইসব কীর্তিকলাপ দেখে চোখ পাকিয়ে কটমট করে বলল, তুমি ছেলেটাকে এত দুষ্টু বানাচ্ছ? নিজে কি কম ছিলে যে এখন আবার সাগরেদে তৈরি করে নিচ্ছ? জাবির নিতান্ত শুভদের মতো হেসে সাথে সাথে জবাব দিল, চাইলে আপনাকেও একজন সাগরেদ গিফট করতে পারি বেগম সাহেবা। রূপ নাক ফুলিয়ে বলল, ধ্যাপ, ফাজিলগুলো কোথাকার। ও ঘুরে দাঁড়াতে চাইলে নিবিড় ডেকে উঠল জাবিরের কোল থেকে, মা, এটা তোমার জন্য। রূপ ভ্রু কুচকে ফিরে চেয়ে দেখল 1 ডজন গোলাপের তোড়া। তরতাজা গোলাপগুলো থেকে তীব্র ঘ্রাণ ভেসে আসছে। ও সন্দিহান চোখে বাবা ছেলের দিকে চেয়ে মতলবটা বোঝার চেষ্টা করল। তারপর গোলাপগুলো নিল। এর মধ্যে জাবিরও হাত বাড়িয়ে ধরল নিজের হাতে, তার হাতে বিরাট এক বক্স। রূপ ভ্রু কুচকে চাইতে নিবিড় বলে উঠল, ওটাও তোমার জন্য। রূপ বক্সটা খুলে দেখল অগণিত চকলেটের বাহার, বিভিন্ন রকম বিভিন্ন ব্র্যান্ডের। ও প্রথমে চোখ বড় করে ফেলে শেষে আবার চোখ ছোট করে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, মতলব কি তোমাদের? নিবিড়ের দিকে তাকিয়ে জাবির অসহায় কণ্ঠে বলল, এই দুনিয়ায় ভালো মানুষের মূল্য নেই রে বাবা। ভালোবেসে কিছু করলেও মানুষের সেখানে মতলবই খোঁজা যায়। নিবিড় হেসে ফেলে রূপকে বলল, আমরা তোমাকে ভালোবাসি মা। তারপর একবার নিজের বুকে আঙুল রেখে আরেকবার জাবিরের বুকে আঙুল রেখে পর্যায়ক্রমে বলল, মানে আমি আর বাবা। রূপ একটু চেয়ে থেকে হেসে ফেলল ঠোঁট চেপে। হাতের জিনিসগুলো টেবিলে রেখে নিবিড়কে কোলে তুলে চুমু খেয়ে বলল, আমিও ভালোবাসি পাখি। জাবির রুমে প্রবেশ করতে করতে ভীষণই আফসোসের স্বরে বলল, ভালো তো আমিও বাসি, আমাকে তো কেউ কোলে নিয়ে চুমু খেল না। রূপ চোখ বড় করে শাসিয়ে বলল, চুপ করো, কি বলছো ছেলের সামনে? জাবির হাঁ করে শ্বাস ফেলে বিছানার দিকে যেতে যেতে রূপকেও টেনে নিল। ওকে বসিয়ে নিজেও বসল। পরক্ষণই হুট করে শুয়ে পড়ল ওর উরুতে, মাথা রেখে। নিবিড় তখন রূপের কোলে। বাবার দেখা দেখে সেও দ্রুত কোল থেকে নেমে বাবার পাশেই মায়ের পায়ে মাথা রেখে শুয়ে পড়ল। মাথা রাখল
মায়ের উরুতে জড়িয়ে ধরল বাবাকে। ঘটনার দ্রুততায় খানিকক্ষণ বিস্মিত হয়ে থাকলেও পরমুহূর্তে হেসে ফেলল রূপ। বুক জুড়ানো, প্রাণ শীতল করা এই অনুভূতি, এক জীবনের সম্পূর্ণ প্রাপ্তি ওর এখানেই ঘটে গেল। স্বামী ও সন্তান দুজনের মাথাতেই পর্যায়ক্রমে হাত বুলিয়ে দিল। বহু বছরে সেই শূন্যতাগুলো মনে পড়ে যাওয়ায় বুকটা যেমন চিনচিন করল, আজকের এই পূর্ণতায় বুকে যেন এক কষ্টের বরফগলা নদীও বয়ে গেল। জীবনের এই ভীষণ প্রাপ্তিতে তৃপ্ত হয়ে শেষ পর্যন্ত না কেঁদে পারল না রূপ। এই প্রাপ্তির কাছে পৃথিবী সব প্রাপ্তি ফিকে। ওর কান্না টের পেয়ে ওর হাত দুটো মুঠুতে নিয়ে চুমু ফেল জাবির। বিড়বিড় করে বলল, আমি তোকে ভালোবাসি রূপ, কতটা জানি না। সমাপ্ত। এ পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি মাফ করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। গল্পটি কেমন লাগলো আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।